আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নেক্সট জেন ইনস্টিটিউটের এইচএসসি ফ্রি আমাদের একটা ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপারের যে কোর্সটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, আমাদের পুরো গুছানো একটা কোর্স প্ল্যান। সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস যেটা আমাদের ইংলিশ গ্রামারে আছে, যেটাকে আমরা মনে করি ছাগলের 3 নম্বর বাচ্চা, এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ। তো ক্লাস শুরুর প্রথমে সবাইকে একটু বলবো, কাইন্ডলি প্লিজ শেয়ার দিস ক্লাস অন ইউর টাইম লাইন এবং কমেন্ট বক্সে সব বন্ধুদের নিয়ে একটু রেডি হয়ে যাও। আর তার পাশাপাশি আমি নিজেও একটু সময় চেয়ে নিচ্ছি ক্লাসটা শেয়ার করার জন্য। অনেকেই যুক্ত হয়েছে, মারিয়া ইসলাম ঐশী, হ্যাঁ ফার্স্ট কমেন্ট, কংগ্রেচুলেশন। স্বপ্নবাজ রবি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রবি, স্বপ্ন কত দূর? আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি বেশি সময় নিব না, আমরা খুব দ্রুতই আমাদের মূল আলোচনা প্রবেশ করব। অনেকেই দেখতে পাচ্ছি, এই তো আমাদের আজকে ক্লাসে পার্টিসিপেন্ট আমরা 100+ চাই। সো ওই জন্য সবার কাছে আমি একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি এই ক্লাসটা নিজের সহপাঠীদের সাথে, অথবা এই টপিকটা কিন্তু শুধুমাত্র আমাদের এইচএসসির জন্য না, যদি আমি একটু ক্ল্যারিফাই করি, এইটা যে কারোর জন্য। এটা কিন্তু শুধুমাত্র ইংলিশ পাংচুয়েশন বলে কথা না, বাংলাতে বিরাম চিহ্নের যে পুরো আইডিয়াটা, সেটাও কিন্তু আজকের এই ক্লাস থেকে আমি মানে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। পাশাপাশি অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা, বা এমনিতে যে কেউ যদি মনে হয় যে না, একটু সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে কথা বলতে চায়। আমরা অনেকে চিন্তা করি যে পাংচুয়েশন মার্কটা শুধু লেখার সময় প্রয়োজন হয়, বলার সময় তো লাগে না। আসলে ধারণাটা একদম ভুল। ঠিক আছে, আমরা আজকে এই টপিকটা খুব ভালো মতো, আমার কাছে মনে হয় যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত করে, এই টপিকে আসলে মার্ক কত, এই টপিকে আমরা যদি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি 26 এবং 27-এর সিলেবাসকে চিন্তা করি, এর আচ্ছা, দুঃখিত, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার জন্য লাইভটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল। আশা করছি এখন দেখা যাচ্ছে। আমাকে একটু কাইন্ডলি সবাই জানিয়ে দাও তো আমাকে প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। রূপালী তাবাসসুম, হ্যাঁ আমাদের একটু সমস্যা হচ্ছিল। এখন এখন আমাকে কি ক্লিয়ারলি শোনা যায়? এম আই অডিবল এবং ভিজিবল কিনা? হ্যাঁ সহদেব, আমরা অলরেডি আবার চলে এসেছি। আম, সামিউল বাশা, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে তাহলে। ওকে ফাইন। রোহান যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের এই টপিকটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমরা বলবো এইচএসসি 26 বা 27 বলে না, আমরা যে কেউ, ঠিক আছে, যদি স্টুডেন্ট হই বা না হই, যারা একটু ভালো মতো গুছিয়ে কথা বলতে চায়, যাদের ক্ল্যারিটি প্রয়োজন, স্পিচ ক্ল্যারিটি দরকার, তাদের সবার ক্ষেত্রে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি একটু প্রশ্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, আমাদের প্রশ্নটা, পাংচুয়েশনের প্রশ্নটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আসলে 3 ভাবে আসে। একটা হচ্ছে এই ফরম্যাটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যারেশন আমরা যখন করি না, আমাদের যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে বলা হয়, ঠিক
ওইরকম ভাবে ন্যারেশনের মতো। তো এখানে আমরা জানি যে কমা, ইনভার্টেড কমা এগুলোর ব্যবহার অনেক বেশি। পাশাপাশি আরেকটা থাকে সব থেকে বেশি যেটা আসে এবং সব থেকে বেশি সহজ, আমি বলবো যে এর থেকে সহজ আর নাই, সেটা হচ্ছে ডায়লগ রাইটিং সিস্টেমে। ঠিক আছে, একজন বক্তা আরেকজন বক্তা, ঠিক আছে, তাদের মধ্যে কথোপকথন চলবে এবং এখানে আমরা যেমন বুঝতে পারছি মে আই কাম ইন, এখানে একটা কমা হবে, এখানে একটা নোট অফ ইন্টারোগেশন হবে। সো আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্যটা হচ্ছে যে তোমরা সবাই তোমাদের গ্রামার বইটা একটু দেখো, গ্রামার বইয়ের মধ্যে কিন্তু পাংচুয়েশন মার্ক প্রায় 17, 18, 19, 20টা আছে। ঠিক আছে, আমাদের এত প্রয়োজন নেই। আমরা এখানে 6 থেকে 7, ঠিক আছে, যদি সেফ সাইডে থাকতে চাই সেক্ষেত্রে 8 বা 9টা শেখা উচিত, কিন্তু আমি আজকে 7টা নিয়ে আলোচনা করব এবং আমি এটা হলফ করে বলতে পারি এই 7টা পাংচুয়েশন মার্ক শিখে ফেললে আমাদের পরীক্ষাতে 95% আমরা ওইখান থেকে কমন পাবো। ঠিক আছে, এখন আমি কিভাবে বললাম এত কনফিডেন্সের সাথে, কারণ আমি বিগত 10 বছরের প্রশ্ন যদি তোমরা নিজেরা অ্যানালাইসিস করো বুঝতে পারবা যে তোমার সেমিকোলন ওইরকম প্রয়োজন নেই, তোমার ড্যাশ আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাতে প্রথমত বুঝতে হবে যে কিভাবে প্রশ্ন আসে। ওই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস, আমরা কিন্তু যে ইবে লঞ্চিং ইভেন্টে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিজাইনই এইভাবে করা। আমরা টপিকটা প্রথমে শুরুতে কি করব, দেখাবো যে কিভাবে আসে। যেমন এটা চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন, তাহলে আমি কিভাবে আসে সেটা হচ্ছে একটু দেখলাম। এরপরে আমরা এটা বেসিক আলোচনাতে চলে যাব। ওই বোর্ড প্রশ্নটা অ্যানালাইসিস করে আমরা বুঝলাম যে তাহলে আমাদের 7টা পাংচুয়েশন মার্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ওই 7টা আমরা এখন ধাপে ধাপে শিখে নিব। তবে হ্যাঁ, ওই মূল আলোচনাতে প্রবেশ করার আগে আমি একটু প্রি এভালুয়েশনে যেতে চাই। তোমরা অলরেডি তো অনেকেই আচ্ছা এই ক্লাস কি করব, পাংচুয়েশন তো অলরেডি পারি স্যার, এমনিতে এখানে মার্ক আসে, কিন্তু আসলে কতটুকু আসে সেটা একটু যাচাই করে চলো, পুরো মূল্যায়ন। ঠিক আছে, শেখার আগে একটু দেখে নি যে তোমাদের কি অবস্থা। পাংচুয়েশন মার্ক আমরা আলোচনা করার শুরুতেই এই জায়গাতে প্রথমে 5টা প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমটা দেখো, হুইচ পাংচুয়েশন ইজ ইউজড টু ইন্ডিকেট আ শর্ট পজ। তাহলে একটা শর্ট পজ বোঝানোর জন্য কোন পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়? তোমরা এটা লেখো, 1 এর উত্তর যেটা হবে ফুল স্টপ, কমা, হাইফেন এন্ড কোলন। দেখি একটু দ্রুত আমরা ক্লাসে মোটামুটি প্রথম 5-6টা প্রশ্ন যদি একটু প্রি এভালুয়েট করা যায় তাহলে এঙ্গেজমেন্টের মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে, তোমাদের আগ্রহ কতটুকু। সাইম আহমেদ, আজকে টপিক কি ভাই? আজকে টপিক হচ্ছে পাংচুয়েশন মার্কস। একটু দ্রুত আমাকে অ্যান্সারটা জানিয়ে দিতে হবে যে কোন পাংচুয়েশন মার্কটা শর্ট পজের জন্য আমরা ব্যবহার করি। এটা কি ফুল স্টপ, হাইফেন, কোলন না কমা? আমার কমেন্ট একটু ডিলেতে আসছে। এই তো উত্তর পাচ্ছি, অনেকেই নাম্বার বি বলছে কমা, কারণ এটা আমরা অলরেডি মোটামুটি জানি যে পাংচুয়েশন মার্ক মূলত আইডিয়াটা কি। পাংচুয়েশন মার্কের বাংলাটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন। ঠিক আছে, বিরাম চিহ্ন। বিরামকে আমরা আরো কি বলতে পারি, বিশ্রাম, যে আমরা কোন জায়গাতে বিশ্রাম নিব। দেখো আমি যদি পাংচুয়েশন মার্ক ওইরকম ভাবে তোয়াক্কা না করি, ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে। যেন আমি কথা বলার ক্ষেত্রেও ধর এভাবে বলে চলে আসলাম, হাই স্টুডেন্ট, হ্যালো, ওয়েলকাম টু দিস ক্লাস, টুডে উই উইল টকিং অ্যাবাউট পাংচুয়েশন মার্ক, দিস ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন এইচএসসি ইংলিশ, বলে চলে গেলাম। মনে হলো যে বাহ কত সুন্দর বলে চলে যাচ্ছে। বাট আমি যদি সুন্দর করে একটু গুছিয়ে, hello dear student, welcome to today's class. Today we will be discussing punctuation marks. This is one of the by far one of the easiest topics in HSC grammar. এই যে আমি সুন্দর করে একটু গুছিয়ে কোথায় পজটা নিতে হবে সেই জায়গায় যখন আমি হচ্ছে এটা মেইনটেইন করলাম, এটা কিন্তু ইট সাউন্ডস নাইস, তাই না? তাহলে আমাদের কিন্তু এটা শুধুমাত্র লেখার ক্ষেত্রে না, বলার ক্ষেত্রেও অনেক বেশি প্রয়োজন। যেমন আমরা এখানে বলছি যে পাংচুয়েশন মার্ক ট্রাফিক লাইটের মতো। তোমাকে ধরো রেড লাইট দিয়েছে মানে স্টপ, তার মানে তোমাকে যখন ফুল স্টপ ব্যবহার করছি তখন একদম স্টপ হয়ে যেতে হবে। তুমি কথা বলতে 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 ওইখানে স্টপ হলো, তারপর আরেকটু মানে 1 সেকেন্ড সময় নিয়ে তারপর বললা। ইয়েলো লাইট, যেমন আমরা যদি ট্রাফিক লাইট সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকে, আমরা জানি যখন ইয়েলো লাইট দেয় তখন আমাদের শর্ট পজ, আমরা বুঝি যে এরপরে গ্রিন লাইট আসবে, রেড লাইট, ইয়েলো লাইট, গ্রিন লাইট। গ্রিন লাইট মানে তখন আমাদের এবার বলতে হবে, তাই না? আমাদের তখন চলে যেতে হয়। ঠিক একইভাবে এখন যদি আমরা বলি যে পাংচুয়েশন মার্ক, হোয়াই ডাজ ইট ম্যাটার, ঠিক আছে, এটা কেন প্রয়োজন, এটা গুরুত্ব কি আসলে স্যার? এটা গুরুত্ব, আমি দেখো এখানে একটা কথা লিখেছি, ইট সেভস লাইভস, জীবন বাঁচায় পাংচুয়েশন মার্ক। শুনতে একটু মনে হতে পারে ক্লিশে, তাই না, যে জীবন কেমনে বাঁচায়, আসলে দেখি একটু জীবন কেমনে বাঁচায়। এই জিনিসটা তোমরা কতজন বুঝতে পারবা জানি না, বাট এই দুইটা একটু পড়ো,
আই লাইক কুকিং, ধরো তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট ইউ লাইক, তুমি কি পছন্দ করো বা অবসর সময় তুমি কি করো, তুমি বললা আই লাইক কুকিং মাই ফ্যামিলি অ্যান্ড মাই পেটস। বুঝো এটা কি বোঝাচ্ছে আমাকে বলো তো? আমি কি করতে পছন্দ করি, এইখানে কুকিংটা হয়ে গেছে ভার্ব। আমি আমার পরিবারকে এবং আমি আমার পোষা প্রাণীদেরকে রান্না করতে পছন্দ করি। তোমরা মনে হয় যে আফরান নিশোর পুনর্জন্মটা সবাই দেখেছো তাই না, রাফসান হকের রান্না, এটা ওই টাইপের ব্যাপার হয়ে গেছে। জাস্ট এই জায়গাতে সেম জিনিস, আমরা কিন্তু কোনো ধরনের ওয়ার্ড কোনো কিচ্ছু পাল্টাচ্ছি না, জাস্ট এখানে পাংচুয়েশন মার্ক অ্যাড করছি। আই লাইক কুকিং মাই ফ্যামিলি অ্যান্ড মাই পেটস। তোমার কি পছন্দ, তুমি দুনিয়াতে সব থেকে কি ভালোবাসো? তুমি বলছো যে আমি রান্না করতে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি এবং আমি আমার পোষা প্রাণীদের ভালোবাসি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা বুঝলাম যে ইউ কুক ইউর ফ্যামিলি ইন আ পট, আর এই জায়গাতে বুঝলাম আমরা তিনটা আলাদা আলাদা জিনিসকে পছন্দ করি। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো পাংচুয়েশন মার্কে আসলে আমাদের জীবনে দরকার আছে কিনা। অবশ্যই দরকার আছে। এরকম যদি আরো কয়েকটা ব্যাপার আমরা বলি, যেমন ধরো রাতে রান্না হয়ে গেছে, তোমার আম্মু তোমাকে বললো আচ্ছা তোর দাদিকে একটু ডেকে নে, হ্যাঁ খাওয়ার জন্য ডাক। এখন তুমি যদি বলো লেটস ইট গ্র্যান্ডমা, এর মানে চলো দাদি খেতে যায় না, এর মানে হচ্ছে চলো দাদিকে ধরে ওই যে রান্না করে খায়, লেটস ইট গ্র্যান্ডমা। তার মানে ইউ আর আ ক্যানিবাল। ক্যানিবাল মানে কি, এটাও আমি রেখেছি এই জন্য যারা মানুষের মাংস খায় তাদেরকে বলা হয় ক্যানিবাল। ঠিক আছে, তাহলে তুমি যখন বলবা লেটস ইট গ্র্যান্ডমা, এখানে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক দিচ্ছ না, কমা দিচ্ছ না, তখন এটা হয়ে যাচ্ছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু লেটস ইট এটুক পর্যন্ত একটা সেপারেট অংশ। ঠিক আছে, যে চলো খেতে যাই দাদি, তাহলে এই জায়গাতে কিন্তু পুরাই ডিফারেন্ট। তাহলে পাংচুয়েশন মার্কের জন্য আমরা বুঝতে পারছি না জীবন বাঁচে, আমার মনে হয় এটা প্রুভেন। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এছাড়া আমরা যদি বাংলাতে আসি, একটু বাংলাতে আমরা এটা খুবই বহুল ব্যবহৃত একটা উদাহরণ, সেটা কি আমরা সব সময় দেখি দেয়ালে লেখা থাকে এখানে প্রসাব এখানে প্রসাব করিবেন। ঠিক আছে, এখানে প্রসাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। এখন এই জায়গাতে ঘটলো কি, একই সেম অর্থ, সবকিছু সেম শব্দ, আমরা শুধুমাত্র এই জায়গাতে যদি এই বিরাম চিহ্নটা না দিয়ে আমরা যদি এইখানে দিতাম, এখানে প্রসাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, আর আমরা জাস্ট এর আগে নিয়ে চলে আসার জন্য একটা শব্দের আগে, এইটার অর্থ কিন্তু একটু পার্থক্য হচ্ছে, ব্যাপারটা এরকম না, এটা আকাশ পাতাল পার্থক্য। সো আমাদের পাংচুয়েশন মার্কের যেই প্রয়োজনীয়তাটা, ইম্পর্টেন্সটা, এটা কিন্তু আনম্যাচড। ঠিক আছে, ওই জন্য আমাদের খুব সুন্দর করে পাংচুয়েশন মার্কটা এমনিতে রিয়েল লাইফেও শিখতে হবে, পাশাপাশি এইচএসসি এর জন্য তো আমি বললামই, এইচএসসি তে কয়েকটা টপিক আছে, যেমন একটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, একটা হচ্ছে আমাদের আর্টিকেল, তারপরে একটা আছে আমাদের রাইট ফর্ম ভার্বটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু কিছু কিছু সহজ ট্রিক আছে, এর মাধ্যমে এই কয়েকটা টপিকে নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। এবং আমার কাছে মনে হয় যে যারা পাস ফেল নিয়ে চিন্তা করে তাদের জন্য এটা একটা লাইফ সেভার। সো একটু বলো আমাকে সবাই যে আমরা পাংচুয়েশন মার্কের আইডিয়াটা বুঝতে পেরেছি কিনা। রিমি বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, আমি ক্লাসে কিন্তু আজকে অডিয়েন্স খুবই কম, তোমরা একটু কাইন্ডলি তোমার ফ্রেন্ডদের মেনশন করো, আমি একটু দেখি কারা ফ্রেন্ডদের মেনশন করছো। আচ্ছা, আমাদের মূল নিয়মে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট করে আমাদের একটু কোর্সের ব্যাপারে বলে দিই। তোমরা অনেকেই আছো যারা অলরেডি জানো, আমরা গতদিন লঞ্চিং লাইভ আমাদের গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু আমাদের ইবিআই কোর্স, যেটা গত 2 মাস ধরে তোমরা ফ্রিতে আমাদের পেজে ক্লাসগুলো করছো, আমরা কিন্তু আমাদের কোর্সটা লঞ্চ করেছি এবং খুবই খুবই সীমিত টাকাতে। তোমরা যদি দেখো আমাদের ফুল কোর্স, এখানে 5টা কোর্স, একটা হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 2টা, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটি, 5টা কোর্সের সাথে এই যে বই দেখতে পাচ্ছ, এই বইগুলোও কিন্তু বিশেষভাবে আমাদের দ্বারাই লেখা। তোমরা যদি বইয়ের, আমরা কিছুদিন পরে হচ্ছে বইয়ের কিছু ডেমো পেজও তোমাদেরকে দিব, তোমরা এটা নিজেরাই যাচাই করতে পারবা।
সো এটা ফ্রিতেই তোমরা পাবা। আমাদের 4000 টাকার কোর্স এমনিতে 2499 টাকা অফারে, তার উপরে আমাদের এখন লঞ্চিং লাইভের বদৌলতে আমরা কিন্তু একটা প্রোমো কোডে ব্যবহার করে 1000 টাকা সেখান থেকে যদি তুমি ডিসকাউন্ট নাও 1499 টাকায় কিন্তু তোমরা এখন নিতে পারবা। এবং এই অফারটা আমরা মনে হয় না আগামী কালকে থেকে আবার থাকবে, বা আগামী কালকে হয়তো আমরা হচ্ছে এই মাসের শেষ পর্যন্ত সবাই হচ্ছে চিন্তা করছি, তো আগামী কাল পর্যন্ত তুমি মনে হয় পাবা। তো আমি বলবো যে যদি এই অফারটা নিতে চাও তাহলে আগে থেকে আমাদের পেজে একটু যোগাযোগ করো। যদি মনে করো যে আজকে রাত তোমার কাছে টাকা নেই, তুমি হচ্ছে কালকে বা পরশু দিনও নিবা, সেক্ষেত্রে আমি বলবো যে আগে থেকে একটু আমাদের পেজে জানিয়ে রাখলে আমরা তোমাদের জন্য স্লটটা ওইখানে হচ্ছে রাখবো আর কি। আর পরবর্তীতে যদি আমাদের ফুল পেমেন্টে চলে যেতে হয় সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষ থেকে আর সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আসো এবার আলোচনা শুরু করি। কুইজ তো আমরা আলোচনা পরে আসতে পারি, কুইজ গুলোতে সমস্যা নেই। লেটস কাম টু দ্য মেইন ডিসকাশন। এই যে চলে এসেছি। সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, এবার খাতা কলমটা সামনে একটু বের করো। তোমাদের আমি 7টা পাংচুয়েশন মার্ক শেখাবো, এবং এই 7টা পাংচুয়েশন মার্ক খাতায় যদি ভালো করে নোট করতে পারো এবং ভালো করে যদি বুঝতে পারো, মানে খাতায় এবং মাথায়, তাহলে তোমার পাংচুয়েশন মার্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ট্রাস্ট মি। প্রথম যে পাংচুয়েশন মার্কটা আমরা আলোচনা না করলেই না, সেটা হচ্ছে ফুল স্টপ। এখন এইখানে একটা কথা বলি, অ্যাডমিশনের ক্ষেত্রে মনে হতে পারে যাচ্ছে এটাতে এত গুরুত্বপূর্ণ না। অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশনে এর আগে একবার প্রশ্ন এসেছিল, এই ফুল স্টপের অল্টারনেটিভ একটা নাম, সেটা হচ্ছে পিরিয়ড। এই পিরিয়ড মানেও কিন্তু ফুল স্টপ, আমরা যেটাকে বলছি ফুল স্টপ ওইটাকেই পিরিয়ড বলা হয়। তো তোমাকে প্রত্যেকটা পাংচুয়েশন মার্কের বিকল্প যে যদি কোনো নাম থাকে, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে যদি কোনো নাম থাকে, সেটাও কিন্তু খুব ভালো করে জানতে হবে। শুধু এটার বলে কথা না, গ্রামারের যে কোনো টার্ম, যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওইখানে লেখা হয়েছে যে এটা কি ধরনের সেন্টেন্স, 4টা অপশন আছে, তুমি তো দেখে বুঝতে পারছো এটা অ্যাসার্টিভ। 4টা অপশনে দেখছে অ্যাসার্টিভ বলে কোনো অপশনই নেই, তাহলে কি একটা ভালো জায়গায় খেয়ে যাবা না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো অনেক অল্টারনেটিভ নাম আছে, যেমন ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন তোমাকে এই প্রত্যেকটা আমি যখন যেটা যেটা শেখাবো, যদি কোনো অল্টারনেটিভ নাম থাকে আমি সেটাও বলবো, একটু কাইন্ডলি ওটা নোট করে ফেলো। তাহলে আমাদের প্রথমত ফুল স্টপের যে আইডিয়াটা, তোমাদের জিজ্ঞেস করি ফুল স্টপ কোথায় ব্যবহার করতে হয়, সবাই সমস্যার উত্তর দেবে, বলবে যে স্যার ফুল স্টপ হচ্ছে বাক্যের শেষে ব্যবহার করতে হয়। একটা সেন্টেন্স যখন শেষ করি আমরা, তখন ফুল স্টপ ব্যবহার করতে হয়। তখন আমি যদি আমার প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন, যে আচ্ছা তাহলে হু আর ইউ, এটা তো একটা সেন্টেন্স, এর শেষে তাহলে আমার ফুল স্টপ দিই, তখন আমি বললাম ও স্যার এখানে তো ফুল স্টপ হবে না, এখানে হবে কি, এখানে হবে কোয়েশ্চেন মার্ক। এই যে কোয়েশ্চেন মার্কেরও যে নাম আছে অল্টারনেটিভ, সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে আমরা বুঝলাম যে বাক্যের শেষ মানেই ফুল স্টপ না। তাহলে এখানে নিয়মটা কি, নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে যে 3 ধরনের বাক্য, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এন্ড অপটেটিভ। অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার না, আমরা সবাই জানি। ঠিক আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এন্ড ইম্পারেটিভ। এই 5 প্রকারের মধ্যে তুমি শুধু এক্সক্লেমেটরি বাদ দিয়ে দাও, কারণ এখানে তো ওই যে নোট অফ এক্সক্লেমেশন বসে। ঠিক আছে, আর ইন্টারোগেটিভ বাদ দিয়ে দাও, কারণ এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা বসে। বাদ বাকি থাকলো কোনটা, 3টা। একটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হচ্ছে নরমাল, একদম সব থেকে বেশি আমরা যে বাক্যটা ব্যবহার করি, সেটা কি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এইভাবে যদি থাকে, নরমালি যদি কোনো বিবৃতি বোঝায়, স্টেটমেন্ট দেয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। যেমন আই রিড রেগুলারলি, তাহলে আই রিড রেগুলারলি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে এখানে ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ যেটা নরমালি লেট দিয়ে শুরু হয় অথবা একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়। যদি আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এখানে ইউ যেটা সাবজেক্টটা থাকে, ইউটা হচ্ছে উহ্য থাকে। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোরে যে ওপেনটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে তুমি ওপেন দ্য ডোর কাকে বলছো, তোমার সামনে যে আছে, ইউ ওপেন দ্য ডোর, কিন্তু আমরা ইউটা কখনো বলি না। তাহলে নরমালি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো কিভাবে, এখানে বোঝার জন্য তোমাকে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এই টাইপের অনুজ্ঞা সূচক যেগুলো আছে সেইগুলো। যেমন ওপেন দ্য ডোর, তুমি একজনকে আদেশ করছো, অথবা তুমি যদি বলো প্লিজ অর কাইন্ডলি ওপেন দ্য ডোর, তখন তুমি তাকে অনুরোধ করছো। তাহলে যাই করো না কেন, তোমাকে শেষ বোঝানোর জন্য ফুল স্টপ ব্যবহার করতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি, অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে যেগুলো প্রার্থনা সূচক, শুভেচ্ছা, প্রার্থনা। তাহলে তুমি যখন বলছো যে আল্লাহ তোমার মঙ্গল করুক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লং লিভ বাংলাদেশ, তোমার পিতা দীর্ঘজীবী হোক, লং লিভ ইউর ফাদার, মে আল্লাহ ব্লেস ইউ, এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে এই যে প্রার্থনা সূচক
অথবা শুভেচ্ছা সূচক এইগুলার ক্ষেত্রে তোমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে এই যে 3 ধরনের সেন্টেন্স কি কি বললাম আমরা, নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 হচ্ছে ইম্পারেটিভ, এন্ড নাম্বার 3 হচ্ছে অপটেটিভ। এই 3 ধরনের সেন্টেন্স যখন শেষ হবে, যখন আইডিয়াটা এটা হচ্ছে শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, ফুল স্টপ দিব। এখন স্যার বুঝবো কিভাবে আইডিয়া শেষ হয়ে যাচ্ছে বা বুঝবো কিভাবে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে? কারণ আমাদের তো এইভাবে থাকবে না, জাস্ট একটা সেন্টেন্স দিয়ে থাকবে না, আমাদেরকে একাধিক একটা প্যাসেজের মধ্যে দিবে বা একটা হচ্ছে ডায়লগ রাইটিং এর মধ্যে দিবে। এখন সেটার জন্য আমরা একটু সংক্ষেপে একটা উদাহরণ দেখি। যেমন বললাম, রহিম is my friend, ঠিক আছে, he is a good student। এখন দেখো, এই জায়গাতে কিন্তু আমি কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করিনি, কিন্তু তুমি ইজিলি এখানে বুঝতে পারবা যে এখানে কোথায় সেন্টেন্সটা শেষ হয়েছে। এর কারণ কি, আমরা সেন্টেন্সের গঠন জানি। রহিমকে নিয়ে কথা বলা হচ্ছে, সো রহিম সাবজেক্ট, ফিনাইট ভার্বের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফিনাইট ভার্ব। তারপরে আমরা এক্সটেনশন পেয়ে গেলাম, রহিম সম্পর্কে কি বলা হচ্ছে, যে রহিম হচ্ছে আমার বন্ধু। এরপরে দেখো আবার একটা সাবজেক্ট চলে আসছে, আবার একটা ভার্ব চলে আসছে। তার মানে তোমাকে এই জায়গাতে আইদার একটা কি করতে হবে, কানেক্টর দিতে হবে, কনজাংশন দিতে হবে। তুমি বলতে পারো এন্ড, কিন্তু এটা তো আমাদের আসলে পাঞ্চুয়েশনের প্রশ্ন, এখানে তুমি এক্সট্রা কোনো অ্যাড করতে পারবা না। তোমাকে যেভাবে আছে সেইভাবেই কি পাঞ্চুয়েশন মার্ক দিলে এখানে ইট মেক্স সেন্স, এইটা তোমাকে হচ্ছে দেখতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, এখানে আবার একটা আলাদা সাবজেক্ট চলে, মানে নতুন করে সাবজেক্ট আসছে, তার মানে এইটা হচ্ছে তোমার সেন্টেন্সের শেষ। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং তুমি ফুল স্টপ দিবা। হি ইজ আ গুড স্টুডেন্ট, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে তুমি একটা ফুল স্টপ দিবা। আশা করছি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা একটা প্যাসেজের মধ্যে যখন থাকবে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে বা ইম্পারেটিভ বা অবজেক্টিভ সেন্টেন্স বুঝে ওই সেন্টেন্সের শেষ বোঝাতে ফুল স্টপ অথবা পিরিয়ডের ব্যবহার করব। ফুল স্টপের ব্যবহার দুইটা, তার মধ্যে একটা হচ্ছে এটা, আর একটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। এখন বলো আমাকে, এই প্রথম অংশটুকু বুঝতে পেরেছো কিনা সবাই? আকাশ মাহমুদ প্রশ্ন করছে, ভাইয়া পরীক্ষায় কয় নাম্বারে আসে? কি কয় নাম্বারে আসে মানে এটার পূর্ণমান কত? যদি এটা পূর্ণমান জানতে চাও তাহলে এটা 5 নাম্বার প্রশ্ন, মানে 5 মার্ক পাবা। আর কত নাম্বার প্রশ্নে আসে সেটা যদি জিজ্ঞেস করতে চাও, এটা হচ্ছে এরপরে আর একটা টপিক থাকে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, অথবা এটাই মনে হয় সবার শেষে থাকে যদি আমি ইফ আই এম নট রং। 12 নাম্বার অথবা 11 নাম্বার হওয়ার কথা আমাদের ফুল সিলেবাসে। জান্নাত নিপু, আমি মাত্র আসছি, সমস্যা নেই জান্নাত, আমরা মাত্রই শুরু করলাম আলোচনা। আমরা কি প্রথম অংশটুকু বুঝতে পেরেছি কিনা? সাকিব ইসলাম অলরেডি অ্যাডমিট করেছে, কংগ্রাচুলেশন। হ্যাঁ আমি দেখলাম তোমাকে। আজকে কি ক্লাস স্যার? আমরা আজকে এই যে এখানে দেখো লেখা আছে আমাদের ইবিআই কোর্সের ইংলিশ সেকেন্ড পেপারের একটা ফ্রি ক্লাস তোমাদের দেয়া হচ্ছে। সো আমরা আজকে পাঞ্চুয়েশন মার্কস নিয়ে আলোচনা করছি। অবন্তিকা যুক্ত হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে যুক্ত হচ্ছে, রিম্পি, সারা, সবাইকে সমস্যারে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরও মেনশন করো, ঠিক আছে? ওকে, সামিয়া বুঝতে পেরেছে। ঠিক আছে, আমরা তাহলে দ্বিতীয় নিয়মটাতে যাই। পাঞ্চুয়েশন, আমাদের ফুল স্টপের বা পিরিয়ডের সেকেন্ড ডিফারেন্সটা, সেকেন্ড যে ইউসেজটা আছে দেখো, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ফুল স্টপের ব্যবহার করি। এখন অ্যাব্রিভিয়েশন যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা বিস্তৃত একটা কনসেপ্ট, মানে একটা খুবই বড় একটা কনসেপ্ট। অনেকে জাস্ট মনে করে অ্যাব্রিভিয়েশন মানে কি, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে যে এরকম মিস্টার, তো এটা তো এই শব্দটার অ্যাব্রিভিয়েটেড ফর্ম। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ। তাহলে এখন মিস্টার, ডক্টর, অথবা আমরা আমাদের নামের আগে মোহাম্মদ না লিখে আমরা হচ্ছে এমডি লিখি, তো এগুলো সব অ্যাব্রিভিয়েশন অনেকে বলতে পারে, কিন্তু অ্যাব্রিভিয়েশন শুধুমাত্র এইটা না, অ্যাব্রিভিয়েশনে আরো দুইটা রূপ তোমাদের দেখায়, একটু লক্ষ্য করো। একটাকে বলে অ্যাক্রোনিম, একটাকে বলে ইনিশিয়ালিজম। এখন এই সমস্ত শব্দ শুনে আসলে কনফিউজ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। অ্যাক্রোনিমটা কি জিনিস? অ্যাক্রোনিম হচ্ছে যেটাকে তুমি
এটাও কিন্তু এই যে দেখো নাসা বলো, ন্যাটো বলো, পিন বলো, বা হচ্ছে তোমরা ওটিপি দেখো, ওটিপি। ওটিপি মানে কি, তোমাদের বিকাশে যখন তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে দিতে চাও, ঠিক আছে, আমরা হচ্ছে কাউকে টাকা পাঠাচ্ছ বা কোনো জায়গায় পেমেন্ট করছো, তোমাদের ওটিপি আসে। সো ওটিপি মানে হচ্ছে ওয়ান, টিতে হচ্ছে টাইম, আর পিতে হচ্ছে পাসওয়ার্ড বলো বা পিন বলো। এখন দেখো এইটা তো ওটিপি, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটাকে আমরা অ্যাক্রোনিম বলবো নাকি ইনিশিয়ালিজম বলবো? এটা বোঝার সব থেকে সহজ মাধ্যম হলো অ্যাক্রোনিমকে তুমি একটা ওয়ার্ড হিসাবে প্রোনাউন্স করো, আর ইনিশিয়ালিজমকে তুমি শুধু ওই লেটার গুলা দিয়ে প্রোনাউন্স করো। যেমন তুমি ইউএসএ, এটাকে কিন্তু কখনোই একটা ওয়ার্ড হিসাবে বলবে না, উসা, এটা তো উসা হওয়ার কথা, তাই না? বা তুমি যদি বলো এম এ, আমার ভাই একজন এম এ পাস, তুমি যদি এইভাবে লেখো মাই ব্রাদার ইজ আ মা, মানে ভাই মা হয়ে গেছে, তাই না? তো এম এ দিয়ে তো একটা ওয়ার্ডও হয়, মা হয়, বা বি এ দিয়ে হচ্ছে বা হয়। তো তুমি কি এটাকে ওয়ার্ড হিসাবে বলো, নাকি এটাকে তুমি হচ্ছে জাস্ট বর্ণগুলাকে আলাদা আলোচনা করো, মানে লেটার গুলাকে বলো? যদি লেটার বলো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ইনিশিয়ালিজম। যদি অ্যাক্রোনিম হয় সেক্ষেত্রে তোমার যতই সংক্ষিপ্ত রূপ হোক, যেমন নাসার সম্পূর্ণ রূপ আছে, ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স ফর স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যদি আমি ভুল না করি, তাহলে এইটা না বলে আমরা কিন্তু সরাসরি নাসাটাই বলি, তাই না? ঠিক একইভাবে আমরা কিন্তু ইউনিসেফ, আমরা কিন্তু ইউনিসেফ বলি, আমরা কিন্তু এটাকে হু বলি, বিভিন্ন যে জাতিসংঘের যেই সংগঠনগুলো আছে। তো এইগুলোর ক্ষেত্রে দেখো কোন জায়গায় কিন্তু ফুল স্টপে তোমরা ব্যবহার পাচ্ছ না। বাট আমরা যদি এই জায়গাতে দেখি, যেই সমস্ত জায়গাতে ফুল স্টপ দিতে হয় সেগুলা কি? সেগুলা হচ্ছে তুমি বলছো মিস্টার কিন্তু লিখছো এম আর, তুমি কিন্তু কখনোই বলবা না এম আর রাতুল ইজ হিয়ার, ডি আর আয়েশা ইজ আ সার্জন। তুমি এখানে যতই সংক্ষিপ্ত রূপে থাকুক, তুমি ওইটার একদম সম্পূর্ণ ভার্সন, যেটা ফুল ভার্সন, তুমি সবসময় সেটাই এই জায়গাতে বলবা। যেমন আমরা এই শব্দটা পাই, নেইমার, ব্রাজিলের যিনি ফুটবল প্লেয়ার আছেন তার জার্সিতে লেখা থাকে না নেইমার জেয়ার, আমরা কি বলি নেইমার জুনিয়র। সো এটা জুনিয়র, এটা হচ্ছে সিনিয়র। তো যেইগুলা দেখো তুমি সংক্ষিপ্ত রূপ দেখার পরেও পড়ার সময় ওইটার ফুল ওয়ার্ডটাকেই বলো, সেটাই আমরা হচ্ছে অ্যাব্রিভিয়েশনে এই ফুল স্টপের ব্যবহারে শিখছি। তাহলে তোমাকে এই জায়গাতে বেশ কিছু এরকম কমন কমন এইগুলো আছে যেগুলো বিগত বছরেতে এসেছে, যেমন একটা হচ্ছে মিস্টার, একটা হচ্ছে ডক্টর। ও এম পি এম এর ব্যাপারটা, এটা হচ্ছে তোমাদেরকে একটু বুঝতে হবে, এ এম এন্ড পি এম। ইভেন আমরা যখন কোনো কিছু লিখে লাস্টে ইত্যাদি বলি, ঠিক আছে, তখন আমরা লিখি কি ইটিসি। অনেকে করে কি এই ইটিসি যখন পড়ার সময় সে ইটিসি বলে। যেমন বাংলাদেশ হ্যাজ 6 সিজনস, such as the summer, the rainy season, the autumn, the late autumn, etc. ইটিসি কিন্তু বলা যাবে না, ইটিসির ফুল ফর্ম আছে, ইটিসির ফুল ফর্ম হচ্ছে এট সেট্রা। তো তোমাকে বলতে হবে এটসেট্রা, অনেকে এক্সট্রা, অনেকে এক্সেট্রা। সো এটার সম্পূর্ণ রূপ হচ্ছে এটসেট্রা। সো এটসেট্রা তোমাকে বলতে হবে, এবং এইটার শেষে কিন্তু এই যে ফুল স্টপটা, এটা জাস্ট আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্ম লিখছি বলে, মানে ওটা সংক্ষিপ্ত রূপ বলে আমাদেরকে ওটা দিতে হবে। তোমরা কি তাহলে অ্যাব্রিভিয়েশনের রুলটা বুঝতে পারলা কিনা? সবাই একটু বলো আমাকে যে আমাদের ফুল স্টপ বা পিরিয়ডের যে দুইটা নিয়ম, একটা হচ্ছে সেন্টেন্সের শেষে অর্থাৎ অ্যাসার্টিভ, আর হচ্ছে অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে, আর এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে আমাদের ফুল স্টপ বা পিরিয়ডের ব্যাপারটা সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে কাইন্ডলি আমরা কমেন্টে ক্লিয়ার শব্দটা লিখে দিব। রোহান ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। এই সাকিব ইসলাম কি ব্রাজিলের সাপোর্টার নাকি? সহদেব, হ্যাঁ বুঝতে পেরেছি। নিলয় ডান। আচ্ছা, এই কয়জনের আমি কমেন্ট অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি, আর বাকিরা কি করছি আমরা? অমন থেকে বুঝতে পেরেছে। সজীব মন্ডল ক্লিয়ার, সজীবকে তো ক্লিয়ার হতেই হবে। সামিয়া আক্তার, জি ক্লিয়ার, ঠিক আছে। জিহাদ সরকার বলছে বুঝলাম না ভাইয়া। না বুঝার কিছু নেই জিহাদ, জাস্ট বুঝতে হবে যে ফুল স্টপটা আমরা দিব তিন ধরনের সেন্টেন্সের শেষ বোঝাতে, অ্যাসার্টিভ,
ইম্পারেটিভ, অপটেটিভ। ঠিক আছে, যদি ওই আলোচনাটা না বুঝে থাকো তাহলে আমাদের ক্লাসটা যখন শেষ হবে তুমি একটু আবার ওইটা হচ্ছে রেকর্ড ক্লাসটা ওই অংশটুকু দেখে নিলে আশা করছি বুঝে যাবা। আর এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের নিয়মটা। ঠিক আছে, আমরা তাহলে ফুল স্টপ থেকে চলে আসি এই জায়গাতে। প্রথম কথা হচ্ছে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা ছোটবেলা থেকে বলে আসছি কোয়েশ্চেন মার্ক। না, এটাতে কোনো ভুল বলছি না, কোয়েশ্চেন মার্ক বলাটা ভুল না। তবে এইটার যদি সুন্দর নামটা দেখো একাডেমিক্যালি, ঠিক আছে, যেটা তোমাকে বলা উচিত সেটা হলো এটা নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেশন শব্দটা আমরা কম বেশি সবাই শুনেছি, ইন্টারোগেশন না শুনলেও আমরা ইন্টারোগেট শব্দটা শুনেছি। যারা বিভিন্ন যে শো গুলা, ক্রাইম শো গুলা দেখো, বা আমি ছোটবেলায় দেখতাম সিআইডি, আদালত, তো এখানে দেখবা যে যখনই ক্রিমিনালকে নিয়ে যাওয়া হয় তোমার রিমান্ডে অথবা একটা ইয়েতে ইন্টারোগেট করা হয়, তাই না? ইন্টারোগেট মানে কি? তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো ইন্টারোগেট মানে যদি জিজ্ঞাসাবাদ হয় তাহলে ইন্টারোগেশন মানে বোঝা যাচ্ছে এটা প্রশ্ন সম্পর্কিত। তাহলে তোমাকে এটাকে বলতে হবে দিস ইজ নোট অফ ইন্টারোগেশন, অথবা এর আরেকটা নাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক দুইটাই সঠিক। তাহলে এই কোয়েশ্চেন মার্ক কোথায় বসাবো? আমরা প্রথমেই যখন ফুল স্টপ আলোচনা করেছি, ফুল স্টপে বলেছি যে আমরা যে 5 ধরনের সেন্টেন্সের মধ্যে 3 ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। বাকি থাকলো কয়জন? 2 জন বাকি থাকলো। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা বোঝাই যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের নোট অফ ইন্টারোগেশনটা ব্যবহার করতে হবে। যেমন একটু লক্ষ্য করো আমাদের এইটা ইউজড আফটার আ ডিরেক্ট কোয়েশ্চেন, এখানে আমরা কিন্তু দুইটা আলাদা জিনিস শিখবো। এটা অনেকেই লক্ষ্য করে না যে প্রশ্ন হয় 2 ধরনের। এটা আমি সবসময় মজা করে শেখাই, আইসিটির ভাষায় যদি আমি বলি, প্রশ্ন একটা হয় বাইনারি প্রশ্ন আর আরেকটা হয় হেক্সাডেসিমাল প্রশ্ন। এখন অনেকে পারপ্লেক্সড হয়ে যাবে যে প্রশ্ন আমার বাইনারি কেমনে হয়। হয় যেমন আমি বললাম আর ইউ নীলা। এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তুমি হয় বলবা ইয়েস যদি তোমার নাম নীলা হয়ে থাকে, আর না হলে বলবা নো। বাইনারি কনসেপ্টটাও সেম না? বাইনারি মানে কি? যেখানে দুইটা থাকবে অপশন, ওয়ান অফ, ঠিক আছে, 0 1, ইয়েস নো। তো এই যে প্রশ্নগুলা, এইগুলা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যেই প্রশ্নগুলা সবসময় দেখবা যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু না হয়ে, মানে WH ওয়ার্ড, সহজ ভাষায় যদি বলি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়ে যদি ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব, যেমন বি ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, মডেল ভার্ব হতে পারে, যদি যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে একটা প্রশ্ন শুরু হয় সেটা ডেফিনেটলি ইয়েস অথবা নো দিয়ে উত্তর দেওয়া যাবে। তো তোমরা যখন ফার্স্ট পেপারে তোমাদের ওই যে অ্যান্সারিং কোয়েশ্চেন বলে একটা টপিক থাকে, যে প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন উত্তর, তো ওই জায়গাতেও আমরা নর্মালি যেটা করি, সবসময় তো সারা জীবন প্যাসেজ পড়ে যায়, কিন্তু কেউ কখনো আমাদের শেখায় না যে সুন্দর উপায়ে কিভাবে ওই অ্যান্সারিং কোয়েশ্চেনের উত্তরগুলো লেখা যায়। তো তখন আমরা এই জায়গাটা আমরা যখন হচ্ছে আলোচনা করব আমাদের পেইড ব্যাচে, তখন কিন্তু আমরা বলবো যে এখানে WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্নগুলো থাকে সেটা কিভাবে আমাদের অ্যান্সার অ্যাটেম্প্ট করতে হবে, যদি আমাদের এরকম বাইনারি টাইপের প্রশ্ন হয় সেটা কিভাবে আমরা কোন অ্যাঙ্গেলে হচ্ছে অ্যাটেম্প্ট করব। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আগে আমরা শিখে নিতে হবে। এবার যদি আমি বলি হোয়াট ইজ ইয়োর নেম, দেখো হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কোনোভাবেই তুমি ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবা না, আনলেস মানে যদি না তোমার বাবা মা তোমার নাম ইয়েস অথবা নো রেখে থাকে। আশা করছি এটা কারোর ক্ষেত্রেই হয় না। সো এই যে WH ওয়ার্ড এইটা দিয়ে শুরু হয়েছে, তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলওয়েজ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। সেটা তো এখানে অলরেডি আছে, ইউ এর আগে অক্সিলারি ভার্ব। আবার এখানে তুমি বলতে পারো যে স্যার এটা তো WH দিয়ে শুরু হয়েছিল, তাহলে এই জায়গাতে আমাদের অক্সিলারি ভার্ব কোথায়? এই যে অক্সিলারি ভার্ব, আর এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? ওই সেন্টেন্সে যার সম্পর্কে আলোচনা করা হয়, যাকে নিয়ে কিছু বলা হয়। তো এখানে আমি তোমার নাম সম্পর্কে আলোচনা করছি, সো ইয়োর নেম ইজ দ্য সাবজেক্ট হিয়ার, এবং তার আগে আমরা ইজ অক্সিলারি ভার্ব দিচ্ছি। তাহলে এখন এটা দ্বারা যা বোঝা গেল, আমরা কিভাবে বুঝবো যে এখানে কোয়েশ্চেন মার্ক হবে, এটাকে নোট অফ ইন্টারোগেশন হবে? এটা খুবই সিম্পল, আমরা দেখব যদি সাবজেক্টের আগে কি থাকে, অক্সিলারি ভার্ব। এই যে when will you come, এখানে কেন আমরা নোট অফ ইন্টারোগেশন দিয়েছি? বিকজ এই জায়গাতে ইউ আমাদের সাবজেক্ট, তার আগে অক্সিলারি ভার্ব আছে। আর শুরুতে তো এই যে WH দিয়ে তো আরো আমাদের একটা ক্লু দিল। পরেরটা দেখো,
ইজ হি, এখানে কিন্তু WH নেই। অনেকের আগে থেকে একটা ধারণা থাকে যে WH ওয়ার্ড থাকলে হোয়েন, হুইচ, হোয়ার, হাউ এগুলো থাকলে আমরা বুঝবো যে এখানে হচ্ছে প্রশ্ন বোঝাচ্ছে, কিন্তু সবসময় WH ওয়ার্ড দিয়েও প্রশ্ন বোঝায় না। যেমন এইটা আর এটা একটু লক্ষ্য করো, ইজ হি ইয়োর ফাদার। সো ইয়োর ফাদারটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, সরি হিটা আমাদের এখানে সাবজেক্ট, আর এই জায়গাতে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে। সুতরাং আমরা বুঝলাম সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকলেই তোমরা চোখ কান বন্ধ করে সেই জায়গাতে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে পারো। তবে এইটা লক্ষ্য করো, এইখানেও কিন্তু দেখো হোয়েন আছে। তা আমরা মনে করতে পারি আচ্ছা হোয়েন তাহলে এটা তো একটা WH ওয়ার্ড, তাহলে শেষে আমরা কি দিব, শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দিব, কিন্তু এটা হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই জায়গাতে হোয়েনটা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ না, বরং এখানে হোয়েন যেটা করেছে, হোয়েন আই নো এটা একটা ক্লজ, এটা একটা অংশ যে আমি জানি, ইউ উইল কাম এটা আর একটা ক্লজ, এই দুইটা ক্লজকে রিলেট করছে, সে যুক্ত করছে, ওই জন্য ও এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন যখন হয় বুঝলাম কিভাবে, স্যার এই জায়গাতে হবে না, বিকজ এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব হয় এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, সাবজেক্টের পরে ভার্ব। আর ইন্টারোগেটিভের গঠন হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তাহলে এই জায়গাতে যদি ইউ এর আগে উইল থাকতো তখন আমরা বুঝতাম উইল ইউ কাম, তুমি কি আসবে, প্রশ্ন বুঝাইতো, তাই না? সো এখানে আমরা খুব ইজিলি জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারি যে সাবজেক্টের পরে ভার্ব, সুতরাং এটা অ্যাসার্টিভ হবে, এবং এই জায়গাতে কি করতে হবে, আমাদের ফুল স্টপ দিতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্ব, এখানে দুইটা আমি ফুল স্টপ কেন দিলাম বলতো, ওই যে অ্যাব্রিভিয়েশনের নিয়ম, এই এ দিয়ে অক্সিলারি, ভি দিয়ে ভার্ব বোঝাচ্ছে, আমি কিন্তু এটাকে এভি উচ্চারণ করছি না। সো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে লাস্টে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। নোট অফ ইন্টারোগেশনটা কি ক্লিয়ার? এবং আমাদের যদি এখানে প্রশ্নের কথা বলি, আমাদের ফুল স্টপ থেকে, কমা থেকে আর নোট অফ ইন্টারোগেশন থেকে মোটামুটি থাকবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো যে এটা থাকেই। এখন একটু বলো নোট অফ ইন্টারোগেশনের এই নিয়মটা একটু ক্লিয়ার হয়েছে কিনা আমরা সবাই? সুমাই আক্তার নতুন করে জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি আমরা ওই নিয়মটা ক্লিয়ার হয়ে থাকি নোট অফ ইন্টারোগেশনের, তাহলে এই নিয়মটা আমরা মোটামুটি এর আগে যখন এসএসসি পর্যন্ত গ্রামার ক্লাস করেছি সেখানে কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেন বলে একটা টপিক থাকতো, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে নেই, তবে ট্যাগ কোয়েশ্চেন আমরা মনে হয় না ভুলে গেছি, তাই না? ভুলে যাওয়ার কথা না। সো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমরা শেষে যে কোনো একটা স্টেটমেন্ট যখন দিই সেটাকে আবার নতুন করে পুনরাবৃত্তি করার জন্য বা এটাতে অ্যাসুরেন্স নেওয়ার জন্য আমরা কি করি, আমরা একটা প্রশ্ন করি ছোট করে। ঠিক আছে, এটাকে আমরা বলি সংযুক্তি একটা প্রশ্ন থাকে, এটাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন। যেমন ইউ আর আ স্টুডেন্ট, আমরা জানি যদি পজিটিভ স্টেটমেন্ট হয়, যদি হ্যাঁ বোধক বাক্য হয় আমাদেরকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে যে আর এর সাথে নট যুক্ত করে দিতে হবে, আরএন্ট আর ইউ, এরপরে আমাদের কি করতে হবে, অবশ্যই এটাও কিন্তু আসলে আমাদের আগের নিয়মটা অ্যাপ্লাই করা যায়। এই যে ইউ সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা আর যেটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, হি সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা ডাজ যেটা ডু ভার্ব দেখতে পাচ্ছি। তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকলেই পরবর্তীতে কি করতে হবে, আমাদের অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আশা করছি আমাদের নোট অফ ইন্টারোগেশনের যে দুইটা নিয়ম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আর একটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন, এই দুইটা বোঝা গেছে। আদিবা ইয়াসমিন পয়েমস দিয়ে একটা ক্লাস দিয়েন ভাইয়া। আদিবা পয়েম নিয়ে আমাদের অলরেডি একটা এক্সিস্টিং ক্লাস আছে, আমাদের ওই ক্লাসটা চেক করতে পারো। আর পাশাপাশি আমরা অবশ্যই পয়েম থিম অ্যানালাইসিস, তারপরে বিভিন্ন টিপস ট্রিক্স এগুলো নিয়ে অবশ্যই ক্লাস হবে। আর তুমি যদি আমাদের ইবিআই কোর্সে এখনো ভর্তি না হয়ে থাকো তাহলে আমি সাজেস্ট করবো ইবিআই কোর্সে তাড়াতাড়ি এনরোল করে ফেলো, আমাদের কিন্তু অফার চলছে। সেখানে তো অবশ্যই আমাদের পুরো লেসন প্ল্যান, যদি ওইটাও না দেখে থাকো তাহলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে দেখে আসতে পারো, এখানে বুঝবা যে আমরা কোন হ্যাঁ, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি অনেকেই যারা এই ক্লাস করো মনোযোগ দিয়ে, ব্রাজিল নিয়ে 7 আপ এগুলা এই ডিসকাশনে গেলে আসলে ডিসকাশন আজ শেষ হবে না। আচ্ছা, রোহান ক্লিয়ার।
ওকে, সিমরান হাফিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু খুব দেরি করে ক্লাসে আসছো। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমাদের ক্লাসের ইবিএ কোর্সের ক্লাসের টাইম কিন্তু এটা ফিক্সড, 6টা 15-তে আমাদের ক্লাসগুলো হয়। তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিদিন 6টা 15-তে একটা নোটিফিকেশন দিয়ে রাখতে পারো, সাথে সাথে তোমরা এখানে চলে আসবে আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি তার পরবর্তীটাতে। আবার আমি মনে করে দিতে চাই তোমাদের কিন্তু আমাদের যে বান্ডেল কোর্সটা, এটাতে আমাদের একটা হিউজ ডিসকাশন চলছে উইথ ফ্রি বই। আমি জানি না অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের মতো এরকম ভাবে বই হার্ড কপি এগুলো দিচ্ছে কিনা তোমাদের এত কম প্রাইসে। আর আমাদের ক্লাসের কোয়ালিটি গুলো যাচাই বাছাই করে আশা করছি বুঝতে পারছো যে এই অফারটা এখন মিস করা উচিত হবে না তোমাদের। সো আমি বলবো যে অবশ্যই যদি আজকে পারো তাহলে আজকে, আর না হলেও একটু আমাদের পেজে নক দিয়ে তোমার যে এটা এনশিওর করে রাখতে, এনরোলমেন্টটা। এবার আসো 3 নাম্বার। আমরা বলেছি মোট 7টা শিখবো, তার মধ্যে 2টা গেল, একটা হচ্ছে ফুল স্টপ, একটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। এখন দেখো ওই যে 5 ধরনের সেন্টেন্স, তার মধ্যে কিন্তু আমরা 4টা অলরেডি এখানে কভার করে ফেলছি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এর পরে কোয়েশ্চেন মার্ক বসে, সরি ফুল স্টপ বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোয়েশ্চেন মার্ক বসে। বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো নোট অফ এক্সক্লেমেশন বা যেটাকে আমরা বলি এক্সক্লেমেশন মার্ক, এই যে এরকম দেখতে, বাংলাতে এটাকে কি বলে? তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করলে আমি নিজেও ছোটবেলায় বলতাম যে আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন। আসলে বাংলাতে এটাকে বলা হচ্ছে আবেগ চিহ্ন। ওই দুটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? বিকজ তুমি যখন বলবা ওইটা বিস্ময়সূচক চিহ্ন, তখন বুঝাবে যে ওটা দিয়ে শুধু বিস্ময় বুঝায়, কিন্তু না। বিস্ময়, সুখ, দুঃখ, হাসি, কান্না, ঠিক আছে, সবগুলাই তো আমাদের আবেগের অংশ। তাহলে তোমাকে এটা বলতে হবে আবেগ সূচক চিহ্ন। আর ইংরেজিতে বলতে হবে নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন মার্ক। তো এটা কোথায় হবে? এটা 2 ভাবে হয়। চিন্তা করো, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যে 2 ভাবে করি, একটা হচ্ছে প্রথমেই আমাদের শিখতে হবে পার্টস স্পেসে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? এই যে বাংলাতে আমরা যেগুলো আবেগ শব্দ বলি, যেমন হুররে, অ্যালাস, ঠিক আছে, এই যে অ্যালাস, হাই হাই, হুররে, এটা তো আমরা যখন অনেক উল্লাস, উচ্ছ্বসিত, আনন্দ পাই তখন বলি। ওয়াও কখন বলি? ওয়াও যখন আমরা কোনো কিছুতে আশ্চর্যান্বিত হই। এছাড়া আমরা আরো কিছু যদি পাই, যেমন এটা, এটা কিন্তু হুশ, মানে কি চুপ চুপ, হুশ হুশ, দ্য হেডমাস্টার ইজ কামিং। তো এগুলা প্রত্যেকটাই হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন দেখার সাথে সাথে তুমি যদি দেখো যে এটা সাডেন ইমোশন বুঝাচ্ছে, তো তুমি যখন ওয়াও বলবা এটা কিন্তু একটা ইমোশন বুঝাচ্ছে, অ্যালাস এটা ইমোশন বুঝাচ্ছে, তো এর ঠিক পরেই তোমাকে নোট অফ এক্সক্লেমেশনটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু একদম শেষে ব্যবহার করা যাবে না। একটু ভালো করে লক্ষ্য করো, ওয়াও দ্য বার্ড ইজ বিউটিফুল। সো ওই পাখিটা দেখে আমি এত আশ্চর্যান্বিত হয়েছি, আমি এটা বললাম যে ওয়াও দ্য বার্ড ইজ বিউটিফুল। তাহলে আমি এই জায়গাতে নোট অফ ইন্টারোগেশনটা দিব। আর দ্য বার্ড ইজ বিউটিফুল এই অংশটা যদি আমরা একটু লক্ষ্য করি, দ্য বার্ড সাবজেক্ট ইজ ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব এটা কিসের গঠন? অ্যাসার্টিভ এর গঠন। সেই জন্য আমাদের এখানে শেষে ফুল স্টপ দিতে হবে। তাহলে আমরা এই ব্যাপারটা হচ্ছে যদি এইভাবে লক্ষ্য করি যে ইন্টারজেকশন যদি থাকে, ইন্টারজেকশনস, তাহলে ঠিক তার পরেই দিয়ে দিব। আরেকভাবে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেটা কিভাবে? হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়। দেখো, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। এখানে কিন্তু শুরুতে ওয়াও বা এই টাইপের কোনো কিছু বলেনি, হাউ দিয়ে শুরু হয়েছে, এবং এটা একদম শেষে আমাদেরকে দিতে হবে। ঠিক একইভাবে হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি বোকা। তাহলে এই জায়গাতেও কিন্তু একদম শেষে আমাদের নোট অফ এক্সক্লেমেশনটা দিতে হবে। তাহলে নোট অফ এক্সক্লেমেশন মেইনলি 2টা জায়গাতে, একটা হচ্ছে সাডেন ইমোশন বোঝানোর জন্য এরকম ইন্টারজেকশন গুলো ঠিক ইমিডিয়েটলি পরে দিতে হবে তোমাকে, এবং শেষে ওই সেন্টেন্সের পরে তুমি হচ্ছে ফুল স্টপ দিবা। আর আরেকটা হচ্ছে ইমোশন বোঝানোর জন্য আমরা হাউ বা হোয়াট দিয়ে যে বাক্যগুলো শুরু করি, সেগুলোর ক্ষেত্রে আমরা একদম সবার শেষে ব্যবহার করব নোট অফ এক্সক্লেমেশন। এটা কি বোঝা গেছে? সবাই একটু ক্লিয়ার লেখো তো, আর না বুঝলে আবার বুঝাতে পারি, কোনো সমস্যা নেই। আরমিন রহমান, ভর্তি তো হয়ে গেলাম স্যার, বই কবে পাবো? আরমিন, প্রথমত কংগ্রাচুলেশন, তোমাকে মনে হয় অলরেডি আমাদের গ্রুপেও অ্যাড করে নেওয়া হয়েছে। আর বইয়ের ব্যাপারে, বইয়ের আমাদের লাস্ট যে প্রিন্টিং এর কাজ সেটা চলছে। আমাদের সামনের মাসে মূল ক্লাস মানে পেইড ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা বই হাতে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই।
ঠিক আছে? জাহিদা সিদ্দিকা, স্যার আমি এইচএসসি নতুন। ও এইচএসসি 27 ব্যাচ তাহলে। আমাদের কিন্তু ইবিআই কোর্স আমরা দুইটা ব্যাচের জন্য লঞ্চ করছি বাই দ্য ওয়ে, ঠিক আছে? 26 27 দুইটা ব্যাচের জন্যই। ওকে ক্লিয়ার। হ্যাঁ ন্যারেশন নিয়মে আসলে পারি না, ইনভার্ট কমা নিয়ে সমস্যা হয়। আচ্ছা আদিবা, আমরা আজকে লাস্টে ন্যারেশনের নিয়ম একটা হচ্ছে সলভ করবো, ন্যারেশন হচ্ছে প্যাসেজ, কিন্তু তোমাদের যে উপস্থিতি এটা আজকে খুবই হতাশাজনক। যদি উপস্থিতি এরকম থাকে তাহলে মনে হয় না আমরা ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করবো। ঠিক আছে তাহলে ক্লিয়ার, সাকিব ইসলাম ক্লিয়ার, অন্তে ক্লিয়ার। আমরা তাহলে পরেরটাতে যাই, 4 নম্বরে। এইটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ঠিক আছে, আমি যদি এইটার কথা বলি, এটাতে যতগুলো স্টার দিব তাও সেটা কমতে হবে, কারণ এই কমা ও আসলে নামে কমা, কিন্তু ওর কাজ আসলে কমা না। ওর কাজ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কমা। আর কমা যতটা জটিল তোমরা জাস্ট একটু দেখতে থাকো। ঠিক আছে, কমার প্রথম ব্যবহার যেটা, সেটা তো আমরা অলরেডি সবাই জানি, সেটা হচ্ছে কোনো জিনিসের তালিকা তৈরি করা। তালিকা মানে কি? যখন তুমি 3 বা 3-এর বেশি আইটেমের একটা লিস্ট বানাবা। যেমন তোমাকে বলা হলো, তোমার বাবা ধরো বাজারে যাচ্ছে, যে তোর তো কালকে পরীক্ষা, তোর কি কিছু লাগবে? তুমি বললা যে হ্যাঁ বাবা লাগবে। কি লাগবে? তুমি বললা যে আই নিড আ পেন, আ পেন্সিল এন্ড আ নোটবুক। তাহলে যে 2-এর অধিক মানে 3 বা 3-এর অধিক যখন তুমি কোনো জিনিসের লিস্ট বানাবা, তখন অবশ্যই প্রত্যেকটাকে সেপারেট করতে হবে বাই ইউজিং আ কমা। লাস্টেরটাতে অবশ্য কমা দেওয়া যাবে না, লাস্টেরটা তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষ, সুতরাং ফুল স্টপ। ঠিক একইভাবে যখন আমরা বলছি বাংলাদেশ হ্যাজ সামার, রেইনি এন্ড উইন্টার সিজনস, তাহলে এই যে আমরা যখন সামার, রেইনি, উইন্টার সিজন বুঝাচ্ছি, তাহলে যে এক জাতীয় নাউন গুলো চলে আসছে, তালিকা হয়ে আসছে। কিসের তালিকা এটা? এটা হচ্ছে সিজনের, ঋতুর তালিকা। তাহলে এরকম তালিকা বোঝানোর জন্য আমাদের কমার যে ব্যবহারটা, এটা আই গেস তোমাদের কারোরই সমস্যা নেই। সমস্যা হবে পরের গুলাতে। ভকেটিভ কেস। এখন এই ভকেটিভ কেস শুনে অনেকের গায়ে জ্বর আসতে পারে। ঠিক আছে, ভকেটিভ কেস আবার কি জিনিস? ভকেটিভ কেস আসলে খুবই সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে তুমি যখন কাউকে কোনো কিছু বলে সম্বোধন করো, ডাকো। যেমন ধরো তোমার একজনের কাছ থেকে হেল্প লাগবে, তো তুমি এইভাবে বলতে পারো, ক্যান ইউ হেল্প মি? এইভাবে বলতে পারো, আবার এইভাবে বলতে পারো যে ভাই আমাকে একটু সাহায্য করতে পারবেন? ব্রাদার ক্যান ইউ হেল্প মি? এখন এখন দেখো তো এখানে কোন বাক্যের মধ্যে আমরা সম্বোধন করছি, মানে সম্বোধন করা মানে কাউকে কিছু বলে ডাকা। তাহলে এই যে ব্রাদার, এইটা বলে আমরা কি করলাম? সম্বোধন করলাম না, অ্যাড্রেস করলাম। সো এইটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। ভকেটিভ কেসের পরে তোমাকে কমা দিতে হবে। আর ভকেটিভ কেসটা তো পরেও থাকতে পারে। যদি এরকম থাকতো ক্যান ইউ হেল্প মি, তারপরে যদি থাকতো ব্রাদার, তো এখানে বললাম যে ক্যান ইউ হেল্প মি ব্রাদার, আমাকে কি সাহায্য করতে পারেন ভাই? এখন এই ভাইটা তো আমি পরে বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্রাদারের পরে দিব না, ব্রাদারের আগে দিব। কথা হচ্ছে আমরা যদি কাউকে কোনো কিছু বলে ডাকি, সেটা যদি শুরুতে থাকে তাহলে তার পরে কমা দিব, আর যদি শেষে থাকে তাহলে তার আগে কমা দিব। এই একটু এখানে লক্ষ্য করলে হবে। এই যে ব্রাদার ক্যান আই আস্ক আ কোয়েশ্চেন, বা আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, তাহলে বুঝতে পারছি যে ব্রাদার হচ্ছে একটা ভগেটিভ কেস। বা আমরা সবচেয়ে কমন ব্যবহৃত একটা সেন্টেন্স এটা, যে ভিতরে আসতে পারি স্যার, মে আই কাম ইন স্যার। তাহলে এই যে স্যার বলে আমরা ডাকলাম না, সম্বোধন করলাম, অবশ্যই তাহলে আমাদের স্যারের আগে এখানে কমাটা দিতে হবে। বা স্যার যদি শুরুতে বলতাম, তাহলে আমরা স্যার বলে তারপর কমা দিয়ে তারপর বলতাম স্যার মে আই কাম ইন। নেহা ক্যান ইউ হিয়ার মি। এখন এই যে নেহা একজনের নাম, এই যে নাম ধরে ডাকলাম, এই নেহা নামটাও কিন্তু একটা ভকেটিভ কেস। ভকেটিভ কেসে বাংলা যদি বলি সেটা হচ্ছে সম্বোধন সূচক পদ। ঠিক আছে, তাহলে আমি কাউকে সম্বোধন করছি, অর্থাৎ কিছু বলে ডাকলেই সেটার সাথে সেন্টেন্সের বাকি অংশকে সেপারেট করার জন্য উই নিড টু ইউজ দা কমা। ভকেটিভ কেসটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। প্রথমত লিস্টিং এবং ভকেটিভ কেস, এই দুটা জিনিস ক্লিয়ার কিনা আমরা? জিহাদ সরকার বলছে ভর্তি হলে কি বই ফ্রি পাবো? হ্যাঁ অবশ্যই, ভর্তি হলে এবং যদি তোমরা আমাদের পুরো কম্বো কোর্সটা নাও, 5টা কোর্স প্লাস আমাদের ফ্রি বই, তার সাথে তোমাদের আরো কিছু বেশ কিছু এক্সট্রা জিনিস থাকবে, যেটা আমরা হয়তো পরবর্তীতে প্রকাশ করব। আমি বলবো যে তোমরা এখনো যারা আহ, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভর্তি হবো কিনা, তোমরা একটা সুযোগ দিয়ে দেখতে পারো। আমার মনে হয় না যে তোমরা এখান থেকে হতাশ হবা।
আচ্ছা, সামিয়া আক্তার, জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন, আমরা তারপরেটাতে যাই। দেখো, ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস, এই জিনিসটাকে না আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য একটা সহজ কনসেপ্ট আগে ক্লিয়ার করে ফেলি, তাহলে তোমাদের কমাটা আর সমস্যা হবে না, ঝামেলা হবে না। সেটা কি? সেটা হচ্ছে তোমরা সাবজেক্ট, তারপরে যে ভার্ব, তারপরে অবজেক্ট বলো বা কমপ্লিমেন্ট বলো বা এক্সটেনশন বলো, এইটুক একটা বাক্যের স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। যদি দেখো এর আগে কোনো অতিরিক্ত অংশ আছে, সেটা হতে পারে কোনো ভোগেটিভ কেস, হতে পারে কোনো অ্যাডভার্ব, হতে পারে কোনো ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস। সো প্রত্যেকটা অতিরিক্ত অংশের সাথে মেইন সেন্টেন্সটাকে সেপারেট করার জন্য তোমার কমা লাগবে। কি বুঝালাম একটু চিন্তা করো। ধর আমি বললাম নর্মালি আই স্লিপ 8 hours a day। সাধারণত আমি একদিনে 8 ঘন্টা ঘুমাই। এরকম যখন আমি বললাম, এখানে একটু চিন্তা করো, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে অবশ্যই আই, ভার্ব স্লিপ, আর বাকি অংশটা। তাহলে আমাদের এটা হচ্ছে পুরো একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স। এখন এই সেন্টেন্সে মানে সাবজেক্টের আগে একটু লক্ষ্য করো তো, অতিরিক্ত কিছু আছে? অবশ্যই আছে, একটা অ্যাডভার্ব আছে, তাই না? তাহলে এই অ্যাডভার্বটার পরে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা কমা দিতে হবে। এখন এই জায়গাতে আমরা একটা ওয়ার্ডে না দিয়ে যদি একাধিক ওয়ার্ডে দিতাম, সেটাকে আমরা ফ্রেজ, তোমরা তো অলরেডি ফ্রেজ ওয়ার্ড এগুলোর পার্থক্য জানার কথা, যদি না জেনে থাকো আমি জাস্ট একটু রিপিট করছি। যদি একটা শব্দে হয় তাহলে সেটাকে আমরা বলি ওয়ার্ড, যেমন নর্মালি এটা একটা ওয়ার্ড। কিন্তু আমরা যখন একাধিক শব্দে বলি, যেমন ধরো ইয়েস্টারডে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা একটা শব্দ, একটা ওয়ার্ড। কিন্তু যখনই বলবো দা লাস্ট ডে অথবা দা প্রিভিয়াস ডে, এইটাও কিন্তু সেম অর্থ বোঝাচ্ছে, এইটাও কিন্তু অ্যাডভার্বের কাজই করছে। কিন্তু এইটাকে আমরা এখন আর একটা ওয়ার্ড বলতে পারবো? পারবো না। এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব একসাথে নেই। যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে মানে একাধিক শব্দের মধ্যে সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে, সেটাকে বলে ক্লজ, আর না থাকলে সেটাকে বলে ফ্রেজ। তাহলে এখন আমি যদি বলি দ্য লাস্ট ডে আই স ইউ, যদি আমাদের এটাকে লাস্টে বলা উচিত, কিন্তু যদি তুমি শুরুতেই বলতে চাও বলতে পারো। তাহলে যদি তুমি লাস্টে বলতে আই স ইউ দ্য লাস্ট ডে, সেক্ষেত্রে কিন্তু কমা প্রয়োজন হতো না। কিন্তু যখন এই যে সাবজেক্টের আগে চলে আসে কোনো অতিরিক্ত অংশ, তখন ওই সাবজেক্টের সাথে ওটাকে সেপারেট করার জন্য তোমার কমার প্রয়োজন। তো এই জিনিসটা যদি একটু মাথায় রাখো, এই মূল কনসেপ্টটা, তাহলে কিন্তু অন্যান্য গুলো তোমার এমনিতেই ইজি হয়ে যাবে। যেমন আমি বললাম ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস, অর্থাৎ সাবজেক্টের আগে, যেমন আফটার হিয়ারিং দ্য নিউজ, সংবাদটি শুনে হি লেফট, তাহলে সাবজেক্ট ছিল হি, মানে সে চলে গেছে, সে প্রস্থান করেছিল। তাহলে এই সাবজেক্টের ভার্ব হচ্ছে লেফট, তাই না? তাহলে সাবজেক্ট ভার্ব, তার আগে অতিরিক্ত অংশ, পুরা এই অংশটা, পুরা ইন্ট্রোডাক্টরি যে ফ্রেজটা, ওই জন্য আমাদের এই হি আর নিউজ এর মাঝখানে উই নিড টু ইউজ আ কমা। ইফ ইউ কাম আই উইল গো, সো আমরা জানি দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লজ, তাই না? তার আগে অতিরিক্ত অংশ, এখানে কমা হবে। দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ, ওই যে আমরা যখন অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, আমরা গতদিন কিন্তু ফর্মাল লেটারে আলোচনা করছিলাম, সেখানে আমরা বলছিলাম যে দেয়ারফর এর আগে পরে কমা হয়। তো এই জায়গাতে তো দেয়ারফর এর আগে আমরা কিছু দিইনি, সুতরাং দেয়ারফর দিয়ে শুরু করছি। আই রিকোয়েস্ট ইউ, রিকোয়েস্টটা কে করছে? আই, তাহলে আইটা আমাদের সাবজেক্ট, এইটা আমাদের ভার্ব। সো সাবজেক্ট ভার্ব, তার আগে যা আছে সেটাই আমাদের অতিরিক্ত অংশ, সুতরাং এখানে আমাদের কমা দিতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু কমার ব্যবহারটা খুবই ইজি হয়ে যাওয়ার কথা। তোমাদেরকে এই কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে চলে আসতে হবে যে একটা কমার ব্যবহার তো আমরা নর্মাল সবাই জানি যে তালিকা করার জন্য আমরা কমার ব্যবহার করি। দ্বিতীয়ত আমরা একটা শিখলাম হচ্ছে ভগেটিভ কেস। সো ভগেটিভ কেস যদি চিন্তা করো, সেটাও কিন্তু এই অতিরিক্ত অংশই, ঠিক আছে? আর এই যে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলবো বা এরপরে আমরা যেগুলো দেখাবো, এগুলো সব জায়গাতেই কিন্তু আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। আমরা কি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবাই? অচিনপুরের রাজকুমার, ভর্তি হইতে কত টাকা লাগে? আচ্ছা, প্রথম কথা, রাজকুমাররা তো টাকা পয়সা নিয়ে চিন্তা করে না, ঠিক আছে? রাজকুমাররা রাজকুমারী নিয়ে চিন্তা করে, রাজ্য নিয়ে চিন্তা করে।
So, আচ্ছা, জোকস অ্যাপার্ট, ভর্তি হইতে এখন আমাদের 4,000 টাকার যে কোর্স, মোট 5টা বিষয়, সেটা এমনিতে ডিসকাউন্ট দিয়ে 2,499 টাকা হওয়ার কথা, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদের এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত মাত্র 1,499 টাকায় তোমরা 5টা কোর্স প্লাস 3টা হচ্ছে যে সাবজেক্টের বই, হার্ড কপি বই, এটা হচ্ছে পাওয়া আর কি। হ্যাঁ, আগে অতিরিক্ত শব্দ হলে বসবে, পরে হলে বসবে না। এখন এক্স্যাক্টলি আদিবা, পরে হলে বসবে না বলতে, যেমন আমরা ভগেটিভ কেস যেটা দিলাম সেটা কিন্তু পরে হলেও তো বসছে। ভগেটিভ কেসের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? যে ভগেটিভ কেস মানে কাউকে যদি আমি কোনো কিছু বলে ডাকি, সম্বোধন করি, সেটা আগে থাক বা পরে থাক, ওইটার সাথে সেপারেট করার জন্য কমা হবে। বা এই ক্ষেত্রে আমরা যখন এই ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলো, অ্যাডভার্ব বলো, সেই ক্ষেত্রে শুরুতে থাকলে হচ্ছে কমা দিতে হয়, শেষে থাকলে কমা লাগে না। জাহিদা সিদ্দিকা, আজকে প্রথম ক্লাস করে ভালো লাগলো স্যার। আশা করছি আগামী ক্লাসগুলো তো তাহলে তোমাকে পাবো, এবং তোমার ফ্রেন্ডদেরও মেনশন করতে পারো, আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারো। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী অংশটাতে। এবং অ্যাপোজিটিভ, এইটা যারা এইচএসসি 27 তাদের হয়তো একটু অপরিচিত মনে হতে পারে শব্দটা, কারণ তোমরা হয়তো মডিফায়ার এখন ওইভাবে শেখোনি, কিন্তু এইচএসসি 26-এর জন্য দিস শুড বি আ ভেরি কমন ওয়ার্ড, তাই না? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যুক্ত করা। যেমন ঢাকা ইজ হিউজ, ঢাকা অনেক বড়, কিন্তু এই ঢাকা সম্পর্কে এই অনেক বড় ছাড়াও একটা অতিরিক্ত তথ্য আমরা এখানে যুক্ত করেছি। দেখো, বললাম ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, ইজ হিউজ। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তবুও কি সেন্টেন্স হবে না? ঢাকা ইজ হিউজ, অবভিয়াসলি ইট মেক্স পারফেক্ট সেন্স। তাহলে যেটা বাদ দেওয়ার পরেও দেখবা যে সেন্টেন্সটা এখনো কি মিনিংফুল, সেটা আমাদের অতিরিক্ত অংশ। তাহলে এই অতিরিক্ত অংশের জন্য কিন্তু আমরা এটাকে কি বলি? আমরা পজিটিভ। এর আগে এবং এর পরে, এটা মানে দিস পয়েন্ট শুড বি নোটেড, ঠিক আছে? অ্যাপোজিটিভ যখন আমরা ব্যবহার করব, এর আগে এবং পরে উভয় জায়গায় কিন্তু কমা হবে। যেমন মিস্টার সাইদ, এটা আমি না, ঠিক আছে? আওয়ার টিচার, তার মানে বোঝা যাচ্ছে এটা আমি, ইজ কাইন্ড, আমার দয়ার শরীর। তাহলে এই যে দেখো, মিস্টার সাইদ ইজ কাইন্ড যদি বলতাম, দিস ইজ আ ফুল সেন্টেন্স, তাই না? একটা মিনিংফুল সেন্টেন্স। তারপরেও আওয়ার টিচার, এখন তুমি মিস্টার সাইদ ইজ কাইন্ড কাউকে যদি বলো, সে কিন্তু মিস্টার সাইদ সম্পর্কে জানে না তথ্য, সে আসলে কি, তার প্রফেশন কি, তোমার সাথে তার রিলেশন কি। কিন্তু যখনই তুমি বলছো মিস্টার সাইদ আওয়ার টিচার, সো দিস ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন। এই এক্সট্রা ইনফরমেশনটা আমরা দুইটা কমার মাঝখানে রাখতে পারি, তাহলে বোঝা যাবে দিস ইজ অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন। এবং এটাকে কিন্তু আরেকটা ভাষায় বলে, মডিফায়ারে যখন দেখবা আলোচনায়, এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। এটা কিন্তু কখনোই ক্লজ না, কারণ দেখো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, আওয়ার টিচার এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। আচ্ছা, ওইটা আমরা মডিফায়ারের ক্লাসে শিখবো। মডিফায়ারে কিন্তু অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। যারা মডিফায়ার ক্লাস করনি, এটা মনে হয় 2 মাস আগে হয়েছে, তোমরা একটু পেজে পাবা না মনে হয় আমাদের, কারণ লাইভ ক্লাসগুলোতে 1 মাস পরে ডিলিট হয়ে যায়। আমাদের ওয়েবসাইট না, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে দেখবা, এখানে প্লেলিস্ট আকারে সাজানো আছে, তো এখানে মডিফায়ার ক্লাসটাও দেখে নিতে পারো। তো আশা করছি অ্যাপোজিটিভের বিষয়টা বোঝা গেছে। এখন আসলে ডিরেক্ট স্পিচ, এখন এই ব্যাপারে আমি বেশি আলোচনা করব না, কারণ ন্যারেশন আমরা মোটামুটি এখানে সবাই জানি। ন্যারেশনে আমাদের ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, মানে একজন বক্তার বক্তব্য তার মতো করেই দেওয়া থাকে, সেটাকে আমাদের ইনডিরেক্ট করতে হয়। যেমন এরকম, হি সেড, সে বলেছিল, নেভার টেল আ লাই। তো এই জায়গাতে তো 2টা কমার ব্যবহার একটা আমরা দেখছি। একটা হলো ইনভার্টেড কমা, আমরা জানি যে কোনো একজন বক্তার বক্তব্য তার মতো করেই রাখার জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। আর এই যে কমাটা, এই কমাটার নিয়ম কি? এই কমাটার নিয়ম হচ্ছে রিপোর্টিং স্পিচ এন্ড রিপোর্টেড স্পিচকে আলাদা করা। রিপোর্টিং স্পিচ মানে কি? একজন রিপোর্টার, ধরো সময় টিভির একজন রিপোর্টার, নাম হচ্ছে নাসির উদ্দিন উজ্জ্বল, ঠিক আছে? তাহলে নাসির, তিনি রিপোর্ট করছেন, তাহলে নাসির সেড, এইটা হচ্ছে রিপোর্টার যেটা বলছে সেটাকে বলা হয় রিপোর্টিং, আর তিনি যেটা রিপোর্ট করলো সেটা হবে রিপোর্টেড। রিপোর্টেডটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। তোমরা সহজে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড, ওর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচকে আলাদা করার জন্য তোমাকে কমা ব্যবহার করতে হবে। যেমন নাসির সেড কি বলেছে, সে বললো, ধরো there has been a fire outbreak, ঠিক আছে? ধরো অগ্নি সংযোগ হয়েছে, কোনো জায়গায় অগ্নি দুর্ঘটনা হয়েছে,
তো সেটা রিপোর্টার রিপোর্ট করছে, তাহলে নাসির উনি আমাদের রিপোর্টার, উনি যেটা রিপোর্ট করলো এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। আর কি রিপোর্ট করলো? দেয়ার হ্যাজ বিন আ ফায়ার আউটব্রেক। তাহলে এটা দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে। তাহলে এই যে রিপোর্টিং স্পিচ আর এই রিপোর্টেড স্পিচ, এই দুটাকে আমরা আলাদা করার জন্য উই নিড টু ইউজ আ কমা। যেমন আই অ্যাম ফাইন সেড রিনা। অনেকে মনে করতে পারো স্যার এটা এত ইয়ে কি আছে, জটিল না তো, কারণ সবসময় শুরুতে রিপোর্টিং স্পিচ থাকে আর পরে রিপোর্টেড স্পিচ থাকে, মাঝখানে আমরা কমা দিব। কিন্তু শুরুতেই যে রিপোর্টেড স্পিচ থাকবে না এটা তো তোমাকে বলা হয়নি। যেমন এই যে আই এম ফাইন, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুরুতেই কি দেওয়া আছে? শুরুতে আছে রিপোর্টেড স্পিচ, পরে দেওয়া আছে রিপোর্টিং স্পিচ। কিভাবে বুঝলাম? সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যবর্তী অংশটা হচ্ছে রিপোর্টেড আর বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং। এটা আমরা ন্যারেশনের ক্লাসে আরো খুব সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করা হবে আর কি। সো আশা করছি কমার যে ব্যবহারগুলা ইতিমধ্যে আমরা দেখেছি, মোট এখানে আমরা এখন পর্যন্ত 5টা ব্যবহার দেখেছি। তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো? যদি ক্লিয়ার হয়ে থাকো একটু কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখতে কষ্ট হলে তুমি সি লিখে দাও, শুধু সি, স্যার সি। সাকিব ইসলাম, ইয়েস স্যার। আচ্ছা আমি একটু সবার কমেন্ট দেখতে চাই। আমি দেখছি ইতিমধ্যে ক্লাসে তো তোমাদের আজকে উপস্থিতি খুবই হতাশাজনক। গড নোজ কেন, বাংলাদেশে খেলা হচ্ছে বলে? তো এই খেলাটা তো জাতেন না আসলে। শোনো তোমাদের জীবন নিয়ে খেলা হবে কিছুদিন পরে, সো একটু সবাই সিরিয়াস হও এখনই। একটা জিনিস বলে ক্লাসের মাঝে মাঝে কিছু কথা না বললেই না। যেমন তোমরা যারা এইচএসসি তে আছো এখন, হ্যাঁ এইচএসসি ফার্স্ট ইয়ার যারা হচ্ছে 26, তারা তো আর কয়দিন পরে আর এইচএসসি থাকবাও না। এখন একটা জিনিস হচ্ছে, আমার মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন এখানকার শিক্ষকরা বলতো যে শোনো এখন এত দুষ্টামি করো না, হাই স্কুলে যাও, হাই স্কুলে যে সব যা ইচ্ছা করো। হাই স্কুলে থাকতে বলতো আচ্ছা এখন এগুলোর দরকার নেই, বুঝি তো ক্লাস 8-এ 9-এ মানে ছেলেপেলেদের উড়ো উড়ো ভাব আর বিভিন্ন জিনিস তোমরা বুঝছো, তোমরা এখন বড় হয়েছো। বলো আচ্ছা কলেজে যাবি, কলেজে গেলে কোনো কেউ কিছু রেস্ট্রিকশন দিবে না, ঠিক আছে, যা বাদাম কিনবি বকুলতলার নিচে বসে, একটা ডায়েরি নিয়ে যাবি, ক্লাস করতে হবে না। কলেজে যে দেখবা যে এখন তো কলেজে আছো তোমরা, বুঝতেই পারছো যে কি প্যারা। মাত্র আসতে না আসতে বলে যে সামনে টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনাল, কয়দিন পরে দেখবো এইচএসসি পরীক্ষা। এখন তোমাদের বলা হচ্ছে কি ভার্সিটিতে শুধু চিল আর চিল, ঠিক আছে, কোনো প্যারা নাই, শুধু চিল, কোনো কাক কোকিল কিছু না, শুধু চিল পাবা। কিন্তু লেট মি টেল ইউ, আমার কাছে যদি বলো যে সব থেকে ক্রুশাল পিরিয়ড কোনটা, আমি বলবো দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে হিউম্যান ব্রেইন যখন ডেভেলপ হয় আর কি, ওই বয়স 3 বছর বয়স পর্যন্ত একটা, ঠিক আছে। আর একটা আমি বলবো যে এই ইন্টারমিডিয়েটের এই স্টেজটা, কারণ ইন্টারমিডিয়েটের স্টেজে তোমার লাইফটা কেমন হবে সেটা সম্পূর্ণ ডিসাইড হয়ে যাবে। তুমি এখানে যদি খুব ভালো করো, তুমি যদি মানে তোমার পড়াশোনার গতিটা ধরে রাখতে পারো, তাহলে মোস্ট প্রবাবলি তুমি একটা ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা। এখন পাবলিক ভার্সিটিতে পড়লে ভাইয়া লাভ কি? লাভ আছে। প্রথমত সরকারের টাকায় না, পাবলিকের টাকায়, তোমার আমার বাবা মায়ের হার্ড আর্ন মানি, ওই ট্যাক্সের টাকাতেই কিন্তু এগুলো হচ্ছে রান করে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি এই সুযোগটা যদি হাতছাড়া করো তাহলে যেটা হবে, ধরো আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কি আমি খুব বেশি হাই কোয়ালিফাইড যে অনেক ভালো কিছু শিখেছি, ব্যাপারটা ওইভাবে আমি বলবো না। ব্যাপারটা হচ্ছে ইটস আ লাইফ স্টাইল। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা, দেখবা তোমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তোমার নেটওয়ার্কিং থেকে শুরু করে এভরিথিং। এখানে তোমাদের অনেকেই আছো যারা হয়তো খেলাধুলায় ভালো, তো ঢাকা ইউনিভার্সিটি কি করবে? যে খেলাধুলায় ভালো, যে ডিবেটিং এ ভালো, বা ধরো একজন রাজনীতি করতে চায়, সবার জন্য ওই প্ল্যাটফর্মটা তোমাকে এনে দিবে, ঠিক আছে। প্ল্যাটফর্মটা তুমি পাবা, ওইখান থেকে তোমাকে যে পুশটা দেওয়া দরকার সেই পুশটা তুমি পেয়ে যাবা, যেটা অন্যান্য জায়গাতে তোমার অনেক কষ্ট হবে। আমি ওই জন্যই বলি সবসময় যে হেলায় ফেলায় তুমি যদি জাস্ট এই 1 বছর 1.5 বছর, আমি এইচএসসি কে কখনোই বলি না 2 বছর বা 2.5 বছর, এই সময়টা শুধুমাত্র 1 বছর 3-4 মাসের, এইটাকে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি কেউ কাজে লাগাতে পারে, তাহলে আমি বলবো যে সে তার লাইফে অনেক ভালো কিছু ওয়েট করছে। তো সেই জন্য আমি সবসময় বলি, আমি সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকতেও বলি না, আমি নিজেও এরকম ছিলাম না, ঠিক আছে। আই ওয়াজ নেভার দ্যাট স্টুডেন্ট যে প্রতিদিন যে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করবে। হ্যাঁ আমি অ্যাডমিশন সময় পড়াশোনা করছি, বাট আমি ক্লাসের পড়া ক্লাসে করার চেষ্টা করতাম। এটা আমার একটা হচ্ছে কনসিস্টেন্টলি একটা ভালো গুণ ছিল, এবং তার জন্য আমি মনে হয় যতদূর পর্যন্ত আসতে পারছি, মানে খোদা তাআলা আমাকে যতদূর পর্যন্ত আনতে পারছে, এটা আমি তার প্রতি গ্রেটফুল। এবং আমার কাছে মনে হয় যে আমার যদি বলো যে কয়েকটা ভালো অভ্যাসের মতো ওইটা একটা, যে তুমি কোনো কিছু রেখে দিও না কালকের জন্য, তাহলে পরে দেখবো এটা জমতে 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 তো পুরো একটা পাহাড় হয়ে গেছে।
তো এত কিছু না বলি, এখন এই যারা আছো এখন পর্যন্ত ডেডিকেটেডলি, ঠিক আছে, কথা শুনছো, তার মানে তোমাদের মোটামুটি আগ্রহ আছে, তো তার জন্যই আমি ক্লাসটা কন্টিনিউ করছি। তবে আজকে ক্লাসের মানে উপস্থিতি, পার্টিসিপেশন, ইন্টারাকশন এটা খুবই হতাশাজনক। আমরা যদি এরকম করি তাহলে হয়তো আমরা ফ্রি ক্লাস এরকম ভাবে আর প্রোভাইড করতে পারবো না আমাদের এন্ড থেকে। ওকে ফাইন, আমরা চলে আসি অ্যাপোস্ট্রফি নাম্বার 5। অ্যাপোস্ট্রফিটার কাজ কি? অ্যাপোস্ট্রফির কাজ হচ্ছে আমরা তিনটা শিখবো। একটা হচ্ছে পজেশন। পজেশন মানে হচ্ছে ওনারশিপ। ওনারশিপ জিনিসটা আমরা তো বুঝি, মানে কোনো একটা নিজের সম্পত্তি বা অধিকার, শুধু নিজের না, যে কারো অধিকার বোঝানো। যেমন দেখো, রফিকস ওয়াচ, রফিকের ঘড়ি, তার মানে যে ঘড়িটার ওনারশিপ কার কাছে? রফিকের কাছে। তাহলে এই যে রফিক এর, আমরা বাংলাতে যদি এরকম দেখি র বা এর এরকম যদি থাকে, এটাকে আমরা দুই ভাবে বলতে পারতাম। আমরা বলতে পারতাম দা ওয়াচ অফ রফিক, এই অফ দিয়ে এর বোঝাই। আর আমরা যদি অফ না ব্যবহার করতে চাই, সরাসরি আমরা বলতে পারি রফিকস ওয়াচ। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু তাহলে পজেশন বা ওনারশিপ বোঝাচ্ছে। ঠিক একইভাবে তুমি বলো ছেলেটির ব্যাগ, তাহলে ছেলেটির, ওই যে ছেলেটির ব্যাগ, তাহলে ব্যাগটার ওনারশিপ কার? ছেলেটির। তাহলে তুমি বলছো বয়েজ, দ্য বয়েজ ব্যাগ। ঢাকাস পপুলেশন, ঢাকার জনসংখ্যা, জনসংখ্যা কার? ঢাকার। তাহলে এইভাবে ওনারশিপ বুঝাইলে আমরা এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করি। তাহলে অ্যাপোস্ট্রফির ফার্স্ট ইউজটা হচ্ছে তোমার ওনারশিপ বা পজেশন বোঝানোর ক্ষেত্রে। দ্বিতীয় যে ইউজটা সেটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশনকে আমরা সংক্ষেপে বা সহজে শেখার জন্য বলতে পারি যে শর্ট ফর্ম, যদিও দেয়ার ইজ আ সাটেল ডিফারেন্স। বাট যখন আমরা কোনো কিছু শর্ট করি, সব থেকে বেশি সেটা হচ্ছে যখন অক্সিলারি ভার্বের সাথে তুমি নট যুক্ত করবা। যেমন দেখো, আমি ডাজ আর নট, এই দুইটাকে একসাথে আমরা শর্ট করলে কি হয়? আমরা বলি না ডাজেন্ট, এটাই কিন্তু কন্ট্রাকশন। ধরো আই এম, এটাকে আমরা কন্ট্রাকশনে কি বলি? আই এম। বা উইল নট, এইটাকে আমরা কন্ট্রাকশনে বলি হচ্ছে ওন্ট। প্রথম কথা হচ্ছে কন্ট্রাকশন ফর্মগুলা বা সংক্ষিপ্ত রূপগুলা কিন্তু তোমাদের একাডেমিক্যালি যদি তোমরা লেখো, প্যারাগ্রাফ লেখো বা যাই লেখো না কেন, ব্যবহার করবা না, কারণ এটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, একাডেমিক স্ফেয়ারে যেহেতু একটা ফর্মাল জায়গা, সেক্ষেত্রে অলওয়েজ ট্রাই যে সবগুলা সম্পূর্ণ রূপটা ব্যবহার করতে, ফুল ফর্মটা ব্যবহার করতে। কিন্তু যখন তুমি কারোর কাছে চ্যাট করছো অথবা আমাদের ডায়লগ রাইটিং এ, ট্যাগ কোয়েশ্চেনে, এই সমস্ত ক্ষেত্রে তোমার কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে হয়। তো এটা তো আমাদের ইয়েতেও আসে, পাংচুয়েশন মার্কের প্রশ্ন, যেখানে ডায়লগ রাইটিং আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, সেখানে কিন্তু এই শর্ট ফর্মের ব্যবহার বহুল আকারে দেখা যায়। তো সেই জায়গায় তোমাদের অ্যাপোস্ট্রফির ব্যবহারটা শিখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এরকম কয়েকটা জিনিস, যেমন এই যে আই এম তো অলরেডি বললাম, ডু নট, ডোন্ট, ইট ইজ, ইটস। এই ইট নিয়ে আবার সমস্যা আছে কিন্তু, এইটা অ্যাপোস্ট্রফি এস যেটা, সেটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। আর শুধু এস অ্যাপোস্ট্রফি না দিলে এটা হচ্ছে ইট মানে এটা, আর ইটস মানে হচ্ছে ইহার অথবা এটার, মানে পসেসিভ ফর্ম। ঠিক আছে, সো অ্যাপোস্ট্রফির ব্যবহারটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? একটা হচ্ছে পসেশন বা ওনারশিপ, আর একটা হচ্ছে কন্ট্রাকশন। আকাশ মাহমুদ, আমি কালকে পড়তে বসবো, কিন্তু কাল আজও আসে নাই। এই কাল কখনো আসবেও না। এই কাল, কাল নাগিনী হয়ে তোমাকে দংশন করবে। সহদেব বলছে লাভ ইউ। আচ্ছা, সহদেব যে বলছে লাভ ইউ, এই যে এটা কিন্তু সার হইলো না, এটা হচ্ছে সার। ঠিক আছে, প্রথম কথা আমি সার না। এই যে এটাকে বলে ট্রান্সলিটারেশন। মানে তুমি যখন কোনো কিছু, ধরো বাংলাতে আমরা অনেক সময় লিখি না, যে বাংলাটা কিন্তু আমরা ইংলিশ লেটার দিয়ে লিখি, সেটাকে বলা হচ্ছে ট্রান্সলিটারেশন। এই ট্রান্সলিটারেশনটাও কিন্তু তোমাদের শিখতে হবে। কারণ তুমি যদি কোনো একটা জায়গাতে লেখো, এটা ধরো পাবলিক প্লেসে কমেন্ট করছো বা ইয়ে করছো, তখন লেখছো যে আমার কথা কি শোনা যায় না, তো বললা যে শোনা যায় না। এখন দেখো ব্লান্ডার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সো এই ট্রান্সলিটারেশনটা আমরা কোথায় শিখবো? বাই দ্য ওয়ে আমি বলে রাখি, কালকে আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে, আমাদের যে ইংলিশ এবিসি কোর্স অর্থাৎ বেসিক ইংলিশ, বেসিক ইংলিশের একটা ফ্রি ক্লাস আছে আগামীকাল রাত 8টায়।
ঠিক আছে? সো রাত 8টায় চলে আসো তোমরা, এরকম কিছু টাইপের জিনিস আমরা আবার শিখবো সেখানে। আমরা কিন্তু একদম পুরা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ থেকে শুরু করেছি এখানে, যে এর উচ্চারণ কেমন হবে, কখন অ হয় কখন ও হয়, কিভাবে টাইম বলতে হবে। আগামীকালকে আমরা শিখবো যে কিভাবে হাউ টু টেল টাইম কারেক্টলি। ঠিক আছে? সো সবাই ইনভাইটেড। ওকে, তাহলে আমরা 6 নম্বরে চলে আসি, হাইফেন। হাইফেনটা কি? হাইফেন মূলত এই যে এখানে দেয়া আছে, একটা আছে ছোট, একটা আছে বড়। এই বড় যেটা, এত বড় তো না, এইটাকে বলা হচ্ছে ড্যাশ। ড্যাশের ব্যবহার আমাদের প্রয়োজন নেই, আসে না। আর এই যে ছোট যেটা, এটা হচ্ছে হাইফেন। হাইফেনের ব্যবহার আমাদের আসে, এটা আমাদেরকে শিখতে হবে। সো হাইফেনের প্রথম ব্যবহারটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ড কি? সিম্পল মানে সরল, কমপ্লেক্স মানে জটিল, কম্পাউন্ড মানে যৌগিক। যৌগিক মানে কি? একাধিক শব্দ যখন তুমি যোগ করে একটা শব্দ করবা। যেমন দেখো, মাদার একটা শব্দ, মাদার মানে মা, নাউন। ইন একটা প্রিপোজিশন, আলাদা একটা শব্দ। ল আর একটা নাউন। তিনটা একসাথে যখন নিচ্ছ, মাদার ইন ল, এটা দিয়ে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, তাই না? মাদার ইন ল মানে কি? যাদের মাদার ইন ল আছে তাদের তো জানার কথা, শাশুড়ি। তাহলে এই যে একাধিক শব্দ মিলে তুমি একটা শব্দ করলা, দ্যাট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড। এবং এই কম্পাউন্ড ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডকে কানেক্ট করার জন্য ইউ নিড টু ইউজ আ হাইফেন। ওকে? যেমন আপডেট কথাটা আমরা বলি না, এর মানে কি? আপ টু ডেট, হালনাগাদকৃত, আজ পর্যন্ত আপডেট। যেমন আমার ফোনে যেমন আজকে আপডেট এসেছে, তো এরকম আপ একটা শব্দ, টু একটা শব্দ, ডেট একটা শব্দ। সেই তিনটাকে কানেক্ট করার জন্য আমার দুইটা হাইফেন লাগছে। আর একটা জিনিস হচ্ছে, এইটা সব থেকে বেশি আসে, সেটা হলো তোমরা যদি এখন বলো 19, এটাকে যদি একটু কথায় লেখো মানে ইংলিশে, তাহলে তুমি একটা শব্দতেই কিন্তু লিখতে পারছো 19। যদি 20 লেখো, 20, ঠিক আছে, তবুও একটা শব্দই লাগছে। কিন্তু 21 থেকে শুরু করে 99 পর্যন্ত, তাহলে যখন তুমি 21 এটা লিখবা, তোমার কিন্তু একাধিক শব্দ চলে আসলো। কি? প্রথমটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 1। তো এই যে দুইটা শব্দ মিলে একটা শব্দ বোঝাচ্ছে না, অর্থ তো একটাই, সেটা কি? 21। তাহলে তোমাকে এখানে হাইফেন দিতে হবে। তাহলে সহজে মনে রাখবা যে 21 থেকে 99 পর্যন্ত যদি এটাকে তুমি কথায় লেখো, মানে ইন লেটার্স, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই হাইফেনের ব্যবহার করতে হবে। তোমরা কি হাইফেনের ব্যবহার, কম্পাউন্ড ওয়ার্ডস, এই ব্যাপারটা বুঝলা কিনা? কম্পাউন্ড ওয়ার্ডের আরেকটা অংশ হচ্ছে এই যে প্রিফিক্স। এটা কিন্তু আমরা হাই স্কুলে থাকতে শিখেছি। প্রিফিক্স হচ্ছে বাংলাতে উপসর্গের মতো। মূল শব্দের আগে আমরা কিছু এরকম দেখো, এক্স, নন, ডিজ, সেই অতিরিক্ত যে অংশগুলা, যেমন আমি যদি অনেস্টের আগে ব্যবহার করি, এখন বলতে পারো যে এটা কি প্রিফিক্স? মোটেও না। প্রিফিক্স কোনটা? যেমন কোঅপারেশন, এক্স প্রেসিডেন্ট, নন স্টপ বা ফুল স্টপ। এই যে প্রিফিক্স গুলা আছে, এই প্রিফিক্স গুলা তোমার মূল শব্দের আগে থাকলে তখন তোমাকে এখানে হাইফেন দিয়ে তোমাকে কানেক্ট করা লাগবে। ঠিক আছে? এক্স প্রেসিডেন্ট, তার মানে প্রাক্তন যে প্রেসিডেন্ট ছিল, সভাপতি ছিল, তার জন্য তোমার এক্স, এটা হচ্ছে আমাদের একটা কি? প্রিফিক্স। যেটা পরে বসে শেষে, সেটাকে বলা হচ্ছে সাফিক্স। যেমন ধরো ডেভেলপ, এটা মূল শব্দ, এর লাস্টে তুমি মেন্ট দিয়েছ, এই মেন্টটা হচ্ছে আমাদের সাফিক্স, যেটা পরে আসে। আর যেটা আগে দিতে হয়, দ্যাট ইজ কল্ড প্রিফিক্স। তো এরকম প্রিফিক্সের ক্ষেত্রেও তোমাকে হাইফেন ব্যবহার করতে হবে। হাইফেনের সব থেকে বেশি ব্যবহারটা আসে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, তাহলে হচ্ছে তোমাদের যে নাম্বারের, এটা একটু মনে রেখো। ঠিক আছে? নাম্বার, এটা 21 থেকে 99 পর্যন্ত নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই তোমার হাইফেনের ব্যবহারটা লাগবে। হাইফেনের ব্যবহারটা কি ক্লিয়ার? সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, আমাদের আর একটা আছে পাংচুয়েশন মার্ক। ইনভার্টেড কমা। সো ইনভার্টেড কমা নিয়ে মনে হয় না তোমাদের খুব বেশি সমস্যা আছে। ইনভার্টেড কমা, দেখো, ডিরেক্ট স্পিচ অলরেডি আমরা এটা আলোচনা করে দিয়েছি ন্যারেশনের ক্ষেত্রে, একটা থেকে ডিরেক্ট। সো ডিরেক্ট স্পিচের মধ্যে ওই বক্তার বক্তব্যটা তার মতো করে রাখার জন্য আমরা কি করি? এই যে
রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড স্পিচটাকে পুরাটা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি। ওয়েট ফর মি শি শাউটেড, সো এটা আমাদের রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? তাহলে এটা আমরা কমা ইনভার্টেড কমার মধ্যে রাখবো না, কিন্তু ও যেটা বলেছে সেটা আমাদের ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তাহলে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ব্যবহার, এটা আমার মনে হয় একটা ক্লাস 3-4 এর বাচ্চারাও পারবে। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা আসে পরীক্ষাতে। সেটা হচ্ছে কোনো কিছু টাইটেল বা কোনো কিছুতে জোর প্রদান করার জন্য আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখি। ইনভার্টেড কমার আর একটা নাম যদি তোমাকে বলি, সেটা হচ্ছে স্পিচ মার্ক, বা এটাকে তুমি বলতে পারো কোটেশন মার্ক। কোনো কিছু কোট করার জন্য কোটেশন মার্ক, ঠিক আছে? যেমন দেখো, আই রিড দ্য ডেইলি স্টার, সো দ্য ডেইলি স্টার এই পত্রিকাটার টাইটেল না? ওই টাইটেলটা তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে কমার মধ্যে রাখতে হবে। দ্য পোয়েম রেবেল ইজ ফেমাস, তাহলে এই যে রেবেল, এটা হচ্ছে পোয়েমের টাইটেলটা, ওইটার উপর আমি এমফাসিস দিচ্ছি, সো এটাকে তোমার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তোমরা এই যে 7টা পাংচুয়েশন মার্কের ব্যবহার আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথমটা ছিল হচ্ছে ফুল স্টপ বা পিরিয়ড, দ্বিতীয়টা ছিল হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, 3 নম্বরটা ছিল নোট অফ এক্সক্লেমেশন, 4 নম্বরে ছিল কমা, 5 নম্বরে ছিল হচ্ছে অ্যাপোস্ট্রফি, 6 নম্বরে হচ্ছে হাইফেন, আর 7 নম্বরে হচ্ছে ইনভার্টেড কমা। এই 7টা মোটামুটি আজকে ক্লাসটা করার পরে যদি কোনোটাতে আবার সমস্যা মনে হয় আরেকটু আবার রিওয়াজ করে দেখবা। তারপরে তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন, ন্যূনতম 4 থেকে 5টা বোর্ড প্রশ্ন সলভ করে ট্রাই করবা। এখানে একটা জিনিস আমার হচ্ছে বাকি থাকলো, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। যদিও আমাদের এইচএসসি সিলেবাসের টপিকটার নাম হচ্ছে পাংচুয়েশন, এখানে কিন্তু ক্যাপিটালাইজেশন ওয়ার্ডটা উল্লেখও নেই, ঠিক আছে? তারপরেও ক্যাপিটালাইজেশন কিন্তু আছে তোমাদের। জাস্ট এখন একটু আমি একটা প্রশ্ন এখানে কে যেন বললো যে স্যার একটা হচ্ছে ন্যারেশন টাইপের বোর্ড প্রশ্ন সলভ করে দেখান, আমি একটু এটা করছি, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, সলিড হয়ে যাবে। এই যে দেখো, এটা একটা ঢাকা বোর্ডের প্রশ্ন। সো এটা হচ্ছে ন্যারেশনের নিয়মে এসেছে, দেখেছো? এটা কিন্তু ওই যে ডায়লগ রাইটিং এর নিয়মে না। তাহলে আমরা বুঝতেই পারছি ন্যারেশনের নিয়মে যদি আসে, সুমি সেড টু রুমি, এই যে অংশটা, এটা আমাদের রিপোর্টিং স্পিচ। কারণ এখান থেকে সুমি রুমিকে কি বলেছে সেটা কিন্তু বলা শুরু হয়েছে। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম? তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে তো রিপোর্টিং স্পিচ এখানে শেষ, রিপোর্টিং এবং রিপোর্টেডকে আমরা আলাদা করার জন্য কমা দিব, এবং রিপোর্টেডটা সম্পূর্ণ কি কি করতে হবে? ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ওই যে ক্যাপিটালাইজেশনের নিয়মটা আমরা শিখিনি বিধায় আমরা এটা এখন ওইভাবে আলোচনা করছি না, বাট আমাদের সেন্টেন্সের শুরুটা তো অবশ্যই ক্যাপিটাল করতে হয়। হোয়াট উইল ইউ ডু, তাহলে এই যে এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এসেছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি এইচএসসি পরীক্ষার পরে, আর এইচএসসি এটা হচ্ছে একটা ইনিশিয়ালিজম, এটা সম্পূর্ণটা আমাদের কি করতে হবে? ক্যাপিটালাইজ করতে হবে। তারপরে এক্সাম প্রশ্ন শেষ, তার আমাদের নোট অফ ইন্টারোগেশনটা দিয়ে ওই যে ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই জায়গাতে তাহলে দেখো একটা চেঞ্জ, দুইটা চেঞ্জ, তিনটা চেঞ্জ কিন্তু অলরেডি হয়ে গেল, না 4টা চেঞ্জ হয়ে গেল। তারপরে এবার কার কথা হচ্ছে? আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। তাহলে এই যে সুমি রুমিকে যে প্রশ্ন করেছিল, এখন রুমি উত্তরটা দেওয়া শুরু করলো, তাহলে এটা আবার ইনভার্টেড কমা শুরু করতে হবে তোমাকে। আই যেহেতু সেন্টেন্সের শুরু, তাহলে এখানে তোমাকে আবার কি করা লাগবে? তোমাকে এখানে ক্যাপিটালাইজ করা লাগবে। আর এইটা কন্ট্রাকশনে আছে, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে, কারণ আই ডাবল এল, তোমাকে এখানে অ্যাপোস্ট্রফি দিলে তাহলে এটা হবে হচ্ছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। সো ভার্সিটি অ্যাডমিশন সেন্টেন্স শেষ, এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য এখানে ফুল স্টপ হবে। ওকে, এখানে আবার জিজ্ঞেস করা শুরু করছে, সো এটা নতুন সেন্টেন্স। হোয়াটস, তাহলে এটা হলো কন্ট্রাকশন, তাহলে এখানে আবার আমাদের অ্যাপোস্ট্রফি লাগবে। হোয়াটস অ্যাবাউট ইউ, কোয়েশ্চেন শেষ, তাহলে আমাদের ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, কমা দিয়ে সেড রুমি, লাস্টে আমাদের ফুল স্টপ দিতে হবে। এই যে আবার যদি নতুন করে দেখাই, তাহলে এখানে আমরা একটা চেঞ্জ পেলাম, এখানে একটা চেঞ্জ পেলাম, এই যে একটা চেঞ্জ, আর এখানে আমাদের নোট অফ ইন্টারোগেশন। তারপরে যে আই উইল এর এখানে আমাদের অ্যাপোস্ট্রফির ব্যবহারটা আছে, তারপরে এখানে হচ্ছে ফুল স্টপ, এখানে আবার আমাদের ক্যাপিটালাইজেশনের নিয়ম,
ঠিক আছে, এখানে আমাদের কন্ট্রাকশন, এখানে আমাদের আবার নোট অফ ইন্টারোগেশনটা দিতে হবে, লাস্টের দিকে যে আমাদের ফুল স্টপ দিতে হবে। তাহলে যে বলছিলা যে একটা ন্যারেশনের প্রশ্ন সলভ করে দেখাতে, আদিবা ইয়াসমিন, আশা করছি বুঝেছো। আকাশ মাহমুদ, ভাইয়া পড়াশোনা করার একটা রুটিন দেন। আকাশ মাহমুদ, পড়াশোনা করার রুটিন সব থেকে যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে নিজেকে বানাতে হয়। তারপরেও আমাদের পক্ষ থেকে কিছু গাইডলাইন থাকবে। আমাদের অলরেডি ইবিআই 26 এবং 27 ব্যাচের জন্য সেপারেট মানে প্রাইভেট গ্রুপ করা হয়েছে, যারা ইতিমধ্যে এনরোল করেছে। বেশ কিছু জন এনরোল করেছে। তো যত দ্রুত সম্ভব এনরোল করে ফেলো, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও। আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব তোমাদের নিয়ে আমাদের যাত্রা শুরু করব। সেখানে তোমরা গাইডলাইন থেকে শুরু করে আরো অনেক জিনিস এখানে পাবা। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকে এখানে শেষ করতে পারি যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। তারপর আমার কাছে আহ যেটা মনে হয় এখানে আরো কিছু জিনিস ছিল, যেমন কিছু তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি এমসিকিউ প্রশ্ন রেখেছিলাম। সো আমাদের এটা পিডিএফ দিয়ে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা অ্যাড নেই অ্যাড হয়ে যাও। ওইখানে পিডিএফটা নিলে নিজেরা একটু এটাও দেখে নিও। আমি জাস্ট কয়েকটা দেখাই তোমাদের। যেমন এইখানে, আচ্ছা আমাকে এইটা বলো তো, না এটা পারবা, কোনটা কঠিন সেটা দেখি। তিন, আচ্ছা এটা বলো, 10 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। রিনা কাম হিয়ার, এখানে কমা কেন বসেছে? কমন নিয়ম আমরা যতগুলো আলোচনা করেছি, লিস্টিং, অ্যাপোজিটিভ, ভোকেটিভ নাকি ইন্ট্রোডাকশন, কেন বসেছে কমা, ওয়াই? নাম্বার 10, একটু দ্রুত অ্যান্সার করো। রোহান স্যার স্লাইডটা দিন। হ্যাঁ স্লাইড আমরা প্রোভাইড করবো, সমস্যা নেই। আকাশ মাহমুদ, চেঞ্জিং সেন্টেন্সের উপরে অলরেডি 2টা ক্লাস আমাদের হয়ে গেছে, ফ্রি ক্লাস। একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে আমারই ক্লাস আছে, দেখবা পেজে। পেজে না পেলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা। আমাদের হচ্ছে অ্যাসার্টিভ, সরি অ্যাসার্টিভ না, আমাদের হচ্ছে নেগেটিভ পজিটিভ সেন্টেন্সে যে এটা আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটার উপরে ক্লাস আছে অলরেডি। আর বাকি এগুলো তো আমরা পেড ব্যাচে নিবই। আচ্ছা সবাই সি বলছো, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছি তাহলে যে এখানে রিনাকে আমরা সম্বোধন করছি, অ্যাড্রেস করছি, তার মানে এটা ভোকেটিভ কেস হবে। ফাইন, এইটা দেখো তাহলে। মিস্টার খান, আওয়ার প্রিন্সিপাল ইজ স্ট্রিক্ট, এটা কি হবে? নাম্বার 11। সো আহসান, আনিকা, সহদেব, নুসরাত জাহান, সামিয়া সবারই 10 নম্বরের উত্তর কারেক্ট হয়েছে। এখন 11 নম্বরটা একটু বলো। 11 নম্বরে কি হবে? এই আওয়ার প্রিন্সিপাল, এটা কি সাবজেক্ট, অবজেক্ট নাকি অ্যাপোজিটিভ নাকি ভার্ব? হুইচ ওয়ান? আকাশ মাহমুদ 10 এসছি, ও এখনো 10-এ পড়ে আছি আমরা। হুম, রোহান সবার আগে উত্তর দিচ্ছে। ঠিক আছে, এটাও সি, তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে এটা হলো অ্যাপোজিটিভ, কারণ এটা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য। আনিকাও সি দিয়েছে। আচ্ছা, যদিও আমরা ক্যাপিটালাইজেশন শেখাইনি, তারপরেও এই 13 নম্বর প্রশ্নটা তোমাদের পারার কথা। আমরা এটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। বলো 13 নম্বরের অ্যান্সারটা দাও। নিচের কোন শব্দটি বাক্যের মাঝে থাকলেও সেটা ক্যাপিটাল লেটার হবে? মানে শুরুতে থাকলে তো আমরা প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, বাট এটা শেষে থাক, মাঝে থাক, যেখানে থাক, আমরা ওটাকে অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। হুইচ ওয়ান? রিভার, সিটি, ঢাকা, বুক? একটু প্রশ্নের নাম্বারটা সহ লিখো, নাহলে বুঝতে পারছি না যে কোনটা। সামিয়া,
আচ্ছা সামি মানে সবগুলো, আমারও মনে হয় প্রশ্নগুলো সেট করাও একটু ভুল হয়েছে, সবগুলাতে সঠিক অ্যান্সার সিতে রাখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কেন সি? ঢাকা কেন? বিকজ আমরা জানি প্রপার নাউন অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট, যেমন ধরো সিটি, এটা হলো কমন নাউন। সিটি বলতে পৃথিবীর সব সিটিকে বোঝায়, কিন্তু তার মধ্যে প্রপারলি একটা সিটি হচ্ছে ঢাকা, তাই না? একটা নির্দিষ্ট সিটির নাম হচ্ছে ঢাকা। সো প্রপার নাউন যেখানেই থাক, সেটা বাক্যের মাঝে থাক, শেষে থাক, শুরুতে থাক, ইট ডাজন্ট ম্যাটার, ইট শুড বি অলওয়েজ ক্যাপিটালাইজড। ওকে, কারণ এখানে রিভার ছিল কমন, সিটি ছিল কমন নাউন, বুকও ছিল কমন নাউন। যেহেতু ঢাকা এখানে প্রপার নাউন, সেই জন্য ঢাকা এখানে আমাদের অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। তাহলে তোমাদের আশা করছি আজকে পাংচুয়েশনের যে 7টা ব্যবহার শিখিয়েছি, এই 7টা যদি তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করতে পারো, বিশেষ করে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, বেশি না 3 থেকে 4টা বোর্ড প্র্যাকটিস করবা, বলে দিই। 2টা করবা ন্যারেশন টাইপের যেগুলো আছে, 2টা করবো হচ্ছে ডায়লগ টাইপের। ন্যারেশন ডায়লগের বাইরেও মাঝে মাঝে হচ্ছে এমনিতে প্লেন টেক্সট দেয়, প্লেন টেক্সটেরও 2-1টা প্র্যাকটিস করে দেখবা। মোট 5 থেকে 6টা প্র্যাকটিস করে একটু নিজেকে যাচাই করার চেষ্টা করবা যে তোমার আসলে এখানে কয়টা সঠিক হচ্ছে, এটা সলিউশন দেখে মিলাবা। যদি দেখো মোটামুটি 70+ মার্ক পাচ্ছ, মানে 70% প্লাস, তাহলে বুঝবা যে না, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তোমাকে আরেকটু প্র্যাকটিস বাড়াতে হবে। আর যদি দেখো না তোমার 50%-এর নিচে হচ্ছে, তাহলে তোমাকে আবার নতুন করে কাজ করতে হবে, এখানে তোমাকে আবার নতুন করে নিয়মগুলো আবার রিভাইজ করতে হবে। আর ক্যাপিটালাইজেশনের যে ব্যাপারটা, এটা আমরা আরেকটা ক্লাসে বা আমাদের পেইড ক্লাসে এটা অবশ্যই আমরা শেখাবো। ক্যাপিটালাইজেশন আসলে খুব কঠিন কিছু না এবং খুব বেশি সময়ও লাগার কথা না, কিন্তু তোমাদের আজকে ক্লাসে পার্টিসিপেশন আমি খুবই হতাশ, সো আমি আজকে আর কন্টিনিউ করছি না। তোমরা সবাই আমাদের যে কোর্সটা আছে এটাকে একটু এক্সপ্লোর করে দেখো, এবং যদি অফারটা নিতে চাও অবশ্যই কালকের মধ্যে নিজের আসনটা হচ্ছে নিশ্চিত করো আর কি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।